ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের নিওপ্লাসিয়া টপিক নিয়ে কথা বলার কথা ছিল। এটা হচ্ছে লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, এই জন্য এটা এত লেট হলো। বিকজ আমি ফার্স্ট 2 or 3 উইকস যাব হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন কাজে আর কি। যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছে তারা হয়তো বা দেখছে, কিছু ইভেন্ট শেয়ার করছি আমি। কিন্তু লাইভ ক্লাসের যে অবস্থা, তাতে তো আমার মনে হচ্ছে যে যাতে পার্টিসিপেন্টস অনেক কম, মনে হচ্ছে যে শুধু শুধু এত লেট না করায় রেকর্ড করে দিলেই বেটার ছিল আর কি। আমি হয়তো নেক্সট নিওপ্লাসিয়ার ক্লাস এবং আরো যেটা আছে সেটা রেকর্ডই করে দিব, তাহলে ফার্স্ট দিয়ে দিতে পারবো আর কি, হোয়াট এভার। আচ্ছা, তো নিওপ্লাসিয়া নিয়ে আমরা কথাবার্তা বলবো। নিওপ্লাসিয়া মানে লিটারালি হচ্ছে ক্যান্সার। এখন এখানে যে দুনিয়ার হাবিজাবি লেখালেখি আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো হচ্ছে তোমাদের আগের ব্যাচ যারা আছে ওদেরও নিওপ্লাসিয়া লেকচার নিছিলাম, সো ওদের নেয়ার সময় হচ্ছে এত কিছু লেখালেখি চলছিল। তোমাদেরও আমি নতুন করে লিখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি এগুলো। এই জিনিস, সব জিনিসগুলো আজকে আবার লিখবো, এগুলো ক্লিয়ার করে দিন, নাহলে ভয় পেয়ে যাবে। ঠিক আছে, এখন এটা ক্লিয়ার লাগতেছে। ওকে, নিওপ্লাসিয়া। আচ্ছা, আমরা নিওপ্লাসিয়ার খুব বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করবো, এবং আমাদের নিওপ্লাসিয়ার জন্য হচ্ছে 3টা ক্লাস রাখা হয়েছে। তো আজকে হচ্ছে আমরা মেইনলি টার্মিনোলজি গুলো শেখাবো তোমাদেরকে। নিওপ্লাসিয়াতে টার্মিনোলজিটা খুব ইম্পর্টেন্ট। তার আগে বলে নেই যে প্যাথোলজিতে, জেনারেল প্যাথোলজি পড়াশোনা যদি কাউকে কোয়েশ্চেন করা হয় যে সব থেকে কঠিন তোমার কাছে কোনটা লাগে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয় দুইটা। এক নম্বর বলা হচ্ছে ইনফ্ল্যামেশন, এবং আরেকটা বলা হচ্ছে নিওপ্লাসিয়া। এবং প্রফের আগে কেউ চায় না যে তার ইনফ্ল্যামেশন বা নিওপ্লাসিয়া থেকে কোনো কার্ড উঠুক। ঠিক আছে, তো এটা এটা কেউ চায় না। বাট নিওপ্লাসিয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে, তুমি যদি জিনিসটা বুঝো, ইন দ্যাট কেস এটা আর কঠিন লাগবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন একটা জিনিস আমরা দেখো, আমরা এখান থেকে শুরু করি। এটা কি নিওপ্লাসিয়া, আমরা হচ্ছে পড়বো নিওপ্লাসিয়া। এখন এই যে নিওপ্লাসিয়া আছে, নিও মানে কি? নিও মানে হচ্ছে নিউ। নিও মানে কি? নিও মানে হচ্ছে নিউ। প্লাসিয়া মানে কি? প্লাসিয়া মানে হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন। তার মানে নিওপ্লাসিয়া ওয়ার্ডটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে নিওপ্লাসিয়া মানে হচ্ছে নতুন কোন সেল কি হচ্ছে, নতুন কোন সেল ডিভিশন হচ্ছে। এখন কথা হচ্ছে, নতুন সেল ডিভিশন হইলে আমার সমস্যা কি? আমার বডিতে তো নতুন সেল ডিভিশন হইতেই আছে, চলতেই আছে। সমস্যাটা দেখার জন্য আমাদের মলিকুলার লেভেলের সেল ডিভিশনে যাওয়া লাগে। তার আগে আমি তোমাদেরকে এইচএসসি নলেজ একটু মনে করাই দিই। এইচএসসি তে তোমরা যখন ক্যান্সার পড়েছিল, তখন সেই ক্যান্সারকে বলা হয়েছিল অনিয়ন্ত্রিত মাইটোটিক কোষ বিভাজন, তাই না? মানে যে কোষ বিভাজনটা হচ্ছিল, সেই কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত হচ্ছিল। তার মানে অবভিয়াসলি দেয়ার ইজ সাম বডি, আর অবভিয়াসলি দেয়ার ইজ সাম ওয়ান হু কন্ট্রোল দ্য সেল ডিভিশন। নিশ্চয়ই কেউ আছে যে কোষ বিভাজন বা সেল ডিভিশনটাকে কন্ট্রোল করে, এবং সে যখন কন্ট্রোল করতে পারে না, তখনই এটা কি হয়ে যায়? ক্যান্সার হয়ে যায় বা নিওপ্লাসিয়া হয়েছে। তাইলে নর্মাল সেল ডিভিশন তোমরা সবাই পড়ে আসছো। নর্মাল সেল ডিভিশনটাকে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখতেছি, যে অ্যাকচুয়ালি নর্মাল সেল ডিভিশনের সময় কি হয়। এটা একটা সেল, ঠিক আছে, সুন্দর, সমস্যা নাই। এটা একটা সেল আমাদের, এই সেলটা এরকম ডিভিশন হবে। সেলটা ডিভিশন হয়ে কি হবে? সেলটা ডিভিশন হয়ে দুইটা সেল হবে, এই দুইটা সেল হবে। এইটা হচ্ছে আমাদের নর্মাল সেল ডিভিশন। বাট এই নর্মাল সেল ডিভিশন হওয়ার সময় কি হয়? যে সেলটা আমার ডিভাইড হবে, অর্থাৎ এই সেলটা, এই সেলের উপরে একটা ফ্যাক্টর থাকে। ঠিক আছে, এই সেলের উপর একটা কি থাকে? রিসেপ্টর থাকে, রিসেপ্টর। এই রিসেপ্টরের নাম হচ্ছে গ্রোথ রিসেপ্টর, জিআর, গ্রোথ রিসেপ্টর। এই রিসেপ্টরের কাজ কি? এই রিসেপ্টরের কাজ হচ্ছে, সে কি করবে? সে একটা ফ্যাক্টরকে রিসিভ করে, যে ফ্যাক্টরের নাম হচ্ছে জিএফ, গার্লফ্রেন্ড না, জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এবং যখন একটা সেলের উপরে যে গ্রোথ রিসেপ্টর থাকে, সেই গ্রোথ রিসেপ্টরের উপরে গ্রোথ ফ্যাক্টর এসে বসে, তখনই এই সেলটা একটা কি পায়? স্টিমুলাস পায়। স্টিমুলাস, স্টিমুলাস, একটা স্টিমুলাস। এবং এই স্টিমুলাস পাওয়ার কারণে সে কি করে? সে তখন তার সেলটা ডিভিশন করা শুরু করে। তার মানে এটা হচ্ছে আমার নর্মাল মলিকুলার লেভেলের সেল ডিভিশনের সিস্টেম, যে একটা নর্মাল সেলের উপরে থাকে হচ্ছে গ্রোথ রিসেপ্টর, তার সাথে যখন গ্রোথ ফ্যাক্টর এসে বসবে, তখন সেই সেলটা ডিভিশন হওয়ার স্টিমুলাস পাবে। যখন এই স্টিমুলাস সে পাচ্ছে, তখন সে দুইটা সেল বানায় ফেলতেছে। এটা হচ্ছে নর্মাল সেল ডিভিশন। সেম ঘটনা, ঠিক আছে, সেম ঘটনা। এই একটা সেল আসলো, এই হইলো, এই হইলো, এই এই সেল ডিভিশন হয়ে গেল। ঠিক আছে, এখানেও কি আছে? এখানেও জি আর গ্রোথ রিসেপ্টর আছে। বাট এই জায়গাতে কোন রকম গ্রোথ ফ্যাক্টর আসে নাই। কোন রকম গ্রোথ ফ্যাক্টর আসে নাই মানে হচ্ছে কোন রকম স্টিমুলাস আসে নাই। তো যদি কোনো কারণে কোনো স্টিমুলাস ছাড়া সেলটা নিজে নিজে ডিভিশন হইতে থাকে, তাহলে সেই ডিভিশনটাকে আমরা বলতেছি হচ্ছে নিওপ্লাসিয়া, বা নিউ সেল ডিভিশন, বা নিউ সেল গ্রোথ। সো বেসিক্যালি নর্মাল সেল ডিভিশন এবং নিওপ্লাসিয়ার মধ্যে বেসিক ডিফারেন্সটা তৈরি করে কি? বেসিক ডিফারেন্সটা তৈরি করে হচ্ছে স্টিমুলাস। স্টিমুলাসটা কে দেয়? স্টিমুলাসটা দেয় হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। কার সাথে দেয়? দেয় হচ্ছে গ্রোথ রিসেপ্টরের সাথে। সো আমাদের এই জায়গাতে, অর্থাৎ আমাদের নিওপ্লাসিয়াতে, নিওপ্লাসিয়াতেও সেলটা ডিভিশন হচ্ছে, এখানেও গ্রোথ রিসেপ্টর আছে, বাট দেয়ার ইজ নো গ্রোথ ফ্যাক্টর। এটা হচ্ছে নিওপ্লাসিয়ার খুবই বেসিক 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 কনসেপ্ট, যে অ্যাকচুয়ালি নিওপ্লাসিয়াটা কেন হচ্ছে, বা নিওপ্লাসিয়াতে অ্যাকচুয়ালি কি হচ্ছে।
ফাইন, এতটুকু মোটামুটি আমরা বুঝে গেছি। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে নিওপ্লাসিয়া সম্পর্কে আমরা পড়ালেখা করতেছি, তাহলে এই নিওপ্লাসিয়াটাকে যখন আমরা মানে কিভাবে দেখবো, আমরা তো খালি চোখে দেখতে পাই না, আমাদের দেখার জন্য কি দরকার, মাইক্রোস্কোপই দরকার। যে মাইক্রোস্কোপ মনে করো, এটা হচ্ছে মাইক্রোস্কোপ, ঠিক আছে। মাইক্রোস্কোপে আমাদের দেখতে হয় যে সেলটা অ্যাকচুয়ালি ডিভিশন হচ্ছে কি ডিভিশন হচ্ছে না। সো এখন আমরা যে নিওপ্লাসিয়া পড়তেছি, এই নিওপ্লাসিয়াটা আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই, বা আমরা যদি দেখতে চাই যে সেলটা ডিভিশন হচ্ছে কি হচ্ছে না বা কিভাবে হচ্ছে, তাহলে মাইক্রোস্কোপের নিচে আমি দেখবো। মাইক্রোস্কোপের নিচে যখন আমি দেখবো, তখন আমি দুইটা কম্পোনেন্ট পাবো। সোজা কথায় বলতে গেলে এই যে নিওপ্লাসিয়া আছে, নিওপ্লাসিয়ার কম্পোনেন্ট কয়টা, নিওপ্লাসিয়ার কম্পোনেন্ট হচ্ছে মেইনলি দুইটা। দুইটা কম্পোনেন্ট কি কি, দুইটা কম্পোনেন্ট আমরা ছবিতে দেখে আসছি, দেখো তোমরাই বুঝবা। আরেকটা সুন্দর ছবি দেখাই, এই ছবিটা, ঠিক আছে। এখান থেকে আমরা একটু কম্পোনেন্ট দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা বলছি যে নিওপ্লাসিয়ার কম্পোনেন্ট কয়টা, নিওপ্লাসিয়ার কম্পোনেন্ট হচ্ছে দুইটা। তাহলে এই জায়গাতে আমি কিছু কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি এরকম গোল গোল, হ্যাঁ, এই যে গোল গোল কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আবার এই গোল গোল স্ট্রাকচারের পেছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমি কি দেখতে পাচ্ছি, আমি এই যে একদম ব্লার কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একদম ব্লার স্ট্রাকচার, যেটা ব্যাকগ্রাউন্ডে আছে। আর ফ্রন্ট লাইনে কে আছে, ফ্রন্ট লাইনে আছে হচ্ছে গোল গোল স্ট্রাকচার। তাইলে আমরা যখন এরকম মাইক্রোস্কোপের নিচে কম্পোনেন্ট দেখতে চাই, তখন আমরা দুই টাইপের কম্পোনেন্ট দেখতে পাই। একটা কম্পোনেন্টকে আমরা বলি হচ্ছে সেল, এবং আরেকটা কম্পোনেন্ট যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রমা। সেল এন্ড হচ্ছে স্ট্রমা। সো এইখানে আমরা গোল গোল যে কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছি, এই গোল গোল কম্পোনেন্ট গুলো হচ্ছে সেল। তার মানে ওই যে সেলের ডিভিশন যেটা কথাটা আমরা বললাম, সেটা কোথায় হবে, সেলে হবে। অর্থাৎ এই যে পিচ্ছে পিচ্ছে সেলগুলো আছে, এই সেলগুলোতে অনিয়ন্ত্রিত ডিভিশনটা হবে। আর এর ব্যাকগ্রাউন্ডে কে থাকে, ব্যাকগ্রাউন্ডে স্ট্রমা। ভাইয়া সেল ডিভিশন হচ্ছে সেলের সাথে, ক্যান্সার হচ্ছে সেলটার ডিভিশনের কারণে, অনিয়ন্ত্রিত ডিভিশনের কারণে। তাহলে আমার স্ট্রমার সাথে সম্পর্ক কি, স্ট্রমার সাথে সম্পর্কটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রমা থাকে, এই স্ট্রমা অ্যাকচুয়ালি স্ট্রমার মধ্যে কে থাকে, ব্যাকগ্রাউন্ডে স্ট্রমার মধ্যে থাকে হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে ট্রমার মধ্যে থাকে হচ্ছে লিমফ্যাটিক্স, ব্যাকগ্রাউন্ডে ট্রমার মধ্যে থাকে হচ্ছে ফ্যাট, ঠিক আছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি করে, এই যে ব্লাড ভেসেল আলটিমেটলি কি করতেছে, সেলকে নিউট্রিশন দিচ্ছে। সেল যদি নিউট্রিশন না পায়, তাহলে সে কি, সেল তো ডিভিশন হতে পারবে না। তো স্ট্রমা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিন্তু স্ট্রমার আমার নিওপ্লাসিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্স কি ভাইয়া, স্ট্রমার নিওপ্লাসিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্স যেটা, সেটা হচ্ছে এই যে স্ট্রমা, এই স্ট্রমাতে যদি কোনো কারণে কোলাজেনের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে, কোলাজেন একটা কানেকটিভ টিস্যু, কোলাজেনের পরিমাণটা কোনো কারণে যদি স্ট্রমাতে বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাকে বলে হচ্ছে ফাইব্রোসিস। কি বলি আমরা, এটাকে ফাইব্রোসিস বলে থাকি। এবং কোনো কারণে যদি আমাদের স্ট্রমাতে, সেল কিন্তু ঠিক আছে, সেলে কোনো সমস্যা নেই, কোনো কারণে যদি আমাদের স্ট্রমাতে এক্সেসিভ ফাইব্রোসিস হয়, মানে হচ্ছে এক্সেসিভ কোলাজেন ফর্মেশন হয়, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা কি বলি, সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ডেজমোপ্লাসিয়া। ডেজমোপ্লাসিয়া। ভাই আপনি নিওপ্লাসিয়া পড়াইতে এসে কেন ডেজমোপ্লাসিয়ার কথা বলতেছেন? বিকজ আমরা নিওপ্লাসিয়া অর্থাৎ যে ক্যান্সার নিয়ে পড়ালেখা করতেছি, সেই জায়গাতে আমরা মেইনলি সেল নিয়ে কথাবার্তা বলতেছিলাম। বাট স্ট্রমাতে কোনো কারণে যদি অতিরিক্ত কোলাজেন জমার কারণে এক্সেসিভ ফাইব্রোসিস হয়ে যায়, তাহলে এই যে কন্ডিশনটা তৈরি হয়, যেটাকে বলে ডেজমোপ্লাসিয়া, ডেজমোপ্লাসিয়া ইজ অলসো আ টাইপ অফ নিওপ্লাসিয়া, যেটা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ টাইপ অফ ক্যান্সার। তার মানে হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা বোঝানোর জন্য বলা যে শুধুমাত্র সেল দিয়ে যে ক্যান্সার হবে তাও কিন্তু না, সেলের ব্যাকগ্রাউন্ডে যারা থাকে তারাও কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে, এবং ক্যান্সার তৈরি করার পাথওয়েটা কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি। তো প্রফের বোর্ডে খুব ভালো মার্কস দেওয়ার জন্য তোমাদেরকে কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ ডেজমোপ্লাসিয়া। সো হোয়াট ইজ ডেজমোপ্লাসিয়া, ডেজমোপ্লাসিয়া যদি বলো, তাহলে এটার ডেফিনেশন কিভাবে দিতে পারো, ডেফিনেশন দিতে পারো যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য সেল কন্টেইনস large amount of collagen fiber which ultimately results in excessive fibrosis, and this excessive fibrosis leads to desmoplasia. Then বলতে পারো যে তাহলে তুমি একটা এক্সাম্পল বলো, খুবই কমন এবং খুব অ্যাগ্রেসিভ একটা ক্যান্সার আছে, যেটা হচ্ছে ডেজমোপ্লাসিয়ার এক্সাম্পল হিসেবে বলা হয়, সেটা হচ্ছে আমাদের কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। কার্সিনোমা অফ ব্রেস্ট, ঠিক আছে। বাট সব ব্রেস্ট কার্সিনোমা কি ডেজমোপ্লাসিয়া না, এই জায়গাতে আমাদের আগে আরেকটা টার্মিনোলজি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সিরাস, SCIRRHOUS। এই যে সিরাস কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, অনেক সময় প্রফের বোর্ডে কি করে, সিরাস ওয়ার্ডটার স্পেলিং জিজ্ঞাসা করে বা হচ্ছে লিখতে দেয়। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে তুমি একটা ডেজমোপ্লাসিয়ার এক্সাম্পল বলো, তাহলে ডেজমোপ্লাসিয়ার এক্সাম্পল কি, সিরাস কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। ডেজমোপ্লাসিয়া এবং আদার নিওপ্লাজমের মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে আদার নিওপ্লাজম টার্গেট করে সেলকে, বা ডেজমোপ্লাসিয়া টার্গেট করা হচ্ছে কাকে, সেলের ব্যাকগ্রাউন্ডকে। এবং এই যে ডেজমোপ্লাসিয়া যেটা আছে, ডেজমোপ্লাসিয়া হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ টাইপ অফ একটা কি ক্যান্সার, ঠিক আছে। বেসিক কথাবার্তা আমরা এখন পর্যন্ত বলতেছি। এখন এই যে আমরা নিওপ্লাসিয়া নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে দেখো তো এখানে আমরা নিওপ্লাসিয়ার ডেফিনেশনটা পড়তে হয়, ঠিক আছে। আমার মনে আছে আমার প্রফের বোর্ডে একটা কাট কোশ্চেন ছিল যে ডেফিনেশন অফ নিওপ্লাসিয়া। এখন এই নিওপ্লাসিয়ার ডেফিনেশন যেটা, সেটা আমাদেরকে অবশ্যই রবিন্স থেকে বলতে হবে। বাট সমস্যা যেটা হয় সেটা হচ্ছে
এই রবিনসের ডেফিনেশনটা অনেক বড় দেয়া, হ্যাঁ, এবং এই ডেফিনেশনটা মানে মুখস্থ করতে অনেক কষ্ট লাগে এবং স্টুডেন্টসরা বলে যে এটা কোনো মতে মুখস্থ করা যায় না, বাট আমি তোমাদেরকে বলি যে নিওপ্লাসের ডেফিনেশন মুখস্থ করার কোনো কিছু নাই। এটা তুমি যদি নিওপ্লাসিয়া বুঝো, অলরেডি বুঝে গেছো তুমি, তুমি এখান থেকে বানায় বলতে পারবা। দেখো আমি তোমার কয়টা কথা বলি। নিওপ্লাসিয়া মানে আমরা কি বুঝছি? এক নম্বর কথা বুঝছি নতুন একটা কি হবে, সেলের গ্রোথ হবে বা সেল ডিভিশন হবে, এবং এই জায়গাতে আমাদের কি কোনো স্টিমুলাস থাকবে না। তার মানে হচ্ছে কোনো অ্যাগ্রেভেটিং কি বলে কোনো নর্মাল স্টিমুলাস থাকবে না, সেটা অ্যাবনর্মাল কোনো স্টিমুলাসের কারণে সে হইতে পারে, বাট নর্মাল যে স্টিমুলাস এটা অ্যাবসেন্ট থাকবে। এবং এই যে নিওপ্লাসিয়াটা কোনোদিন শুনছো যে কারো এক জায়গায় যদি ক্যান্সার হয়, এই ক্যান্সারটা কোনো থামছে? থামে নাই। তো এটা তো আমরা প্র্যাকটিক্যালি বুঝি। এটা কি হয়, এটা আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। তুমি যতই ওষুধ খাও যত কিছুই করো, এটা আলটিমেটলি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। এটা হচ্ছে নর্মাল কথাবার্তা আমরা বলছি। তাহলে এই কয়েকটা জিনিস যদি তোমার মাথায় থাকে, ইন দ্যাট কেস নিওপ্লাসিয়ার ডেফিনিশন তুমি নিজে বানায় রাখতে পারবা। ঠিক আছে, এখানে নিওপ্লাসিয়ার ডেফিনেশন আমি যেখানে লিখে রাখছি, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি নিওপ্লাসিয়ার ডেফিনিশন। হ্যাঁ, এটা হচ্ছে রবিনসও আছে, রবিনস অনেক পরের দিকে আছে, অত পেজ স্ক্রল করার থেকে আমি এটা হচ্ছে রবিনস থেকে লিখে নিছি। আমি রবিনসের বাইরে কোনো কথা বলতেছি না, বাট রবিনসের বাইরে আমি আর কিছু টেক্সট বই এখানে ফলো করছি। একটা হচ্ছে হার্ষমোহন, ইন্ডিয়ান একটা রাইটারের বই, আর একটা হচ্ছে গোলজান প্যাথোলজি। এটা 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 মনে হয় বাইরের, ইন্ডিয়ান, এটা বাইরে একটা। টোটাল 3টা বইয়ের ইনফরমেশন তোমাকে আমি আজকে দিব। আচ্ছা, এখন দেখো আমরা যখন নিওপ্লাসিয়ার ডেফিনেশন করবো তখন ডেফিনেশনটা কি বলছে জিনিসটা বোঝার চেষ্টা করো। অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, পুরোটা একবার বলে নিই। দ্য রেট অফ গ্রোথ হুইচ এক্সিডস and is uncoordinated with that of normal tissue and persist in the same excessive manner after cessation of the stimuli which evoke the change. বিশাল বড় কথাবার্তা, কিচ্ছু বুঝলাম না। এবার আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। কোন জায়গাতে যদি ক্যান্সার হয়, ওই জায়গাতে কি একটা মাস তৈরি হয়ে যায় না, জায়গাটা ফুলে ওঠে না, তাহলে একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু বুঝছি আমরা। দ্য রেট অফ হুইচ এক্সিডস, যার গ্রোথ রেটটা, ওই অ্যাবনর্মাল মাস অফ টিস্যু যার গ্রোথ রেটটা এক্সিড করতে থাকে, মানে বাড়তেই থাকে বাড়তেই থাকে, এবং সেটা আনকোঅর্ডিনেটেড। তার সাথে নর্মাল সেলের সাথে তার কোনো কোঅর্ডিনেশন নাই। নর্মাল সেল একটা রেটে বাড়তেছে, এই অ্যাবনর্মাল সেলটা আলাদা রেটে বাড়তেছে। সো দ্য রেট অফ গ্রোথ হুইচ এক্সিডস অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু, নর্মাল টিস্যুর সাথে কোনো মিল নেই, এবং এটা থেকে যায়, পারসিস্ট করে, কোনো কিছুতে সে থামবে না। পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার, ওই যে গ্রোথ রেট এসেছিল সেই গ্রোথ রেটে সে পারসিস্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাই হুইচ ইভোক দ্য চেঞ্জ। ওই স্টিমুলাসটা যদি আমি বন্ধ করে দিই, কোন স্টিমুলাসটা, যে স্টিমুলাসের কারণে এই অ্যাবনর্মাল গ্রোথটা হচ্ছিল, সেই স্টিমুলাস কি হতে পারে? মনে করো যে একজনের কি হচ্ছে, লাং ক্যান্সার হয়েছে, এবং সে হচ্ছে 30 বছর ধরে সিগারেট খায়। তো তার যখন লাং ক্যান্সার হয়ে গেছে, আমি কি করলাম, আমি তার সিগারেটটা বন্ধ করে দিলাম। সিগারেট খাওয়া বন্ধ করার পরে তো লাং ক্যান্সার থামতেছে না, লাং ক্যান্সার হইতেই আছে হইতেই আছে। তো এইটাকে বলা হচ্ছে লাং ক্যান্সারের জন্য সিগারেটটা হচ্ছে সেই স্টিমুলাস। ওই স্টিমুলাসটা আমি থামাই দিলাম, তার মানে আফটার দ্য সিজেশন, সিগারেট খাওয়া সিজেশন অফ দ্য স্টিমুলাই হুইচ ইভোক দ্য চেঞ্জ, যে এই চেঞ্জটার জন্য দায়ী, ওই স্টিমুলাসটাকে আমি থামাই দেওয়ার পরেও টিউমারটা কি আছে, এক্সেসিভ ম্যানারে বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। তো এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি হচ্ছে নিওপ্লাসিয়া। তাহলে এই ডেফিনেশনটাকে আমি যদি কয়েকটা ডিভিশন করে পড়ি, কয়েকটা পার্ট করে পড়ি, এক নম্বর কথা এটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। 2 নম্বর কি, যেটার গ্রোথ এক্সিড করতেছে এবং সেটা কি আনকোঅর্ডিনেটেড, কার সাথে? নর্মাল টিস্যুর সাথে। এবং সেটা কি, সেটা হচ্ছে 4 নম্বরে পারসিস্ট করতেছে। কিভাবে পারসিস্ট করতেছে? সেম এক্সেসিভ ম্যানারে, এবং সেটা থেকে যাচ্ছে সিজেশন অফ দ্য স্টিমুলাই, যেটা চেঞ্জ করছিল সেটার পরেও। তাহলে তুমি যদি 5টা কথা মনে রাখো, তাইলে কিন্তু নিওপ্লাসিয়ার ডেফিনেশন তোমার কাছে কঠিন মনে হওয়ার কথা না। ঠিক আছে, এটা বলতে বলতে আমার নিজেরই বুঝতে হয়ে গেছে যে abnormal mass of tissue, the rate of growth which exceeds and is uncoordinated with that of normal tissue and persists in the same excessive manner after cessation of the stimuli which evoke the change. ঠিক আছে, সো ডেফিনেশন আই গেস সমস্যা হওয়ার কথা না, বুঝলে নিজে নিজে বানায় লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, ইভেন আমাকে যখন শেয়ার করে, আমাকে যখন প্রফের বোর্ডে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছিল যে ডেফিনেশন বলো, তো আমি কিছুক্ষণ স্টপ ছিলাম। ঠিক আছে, স্টপ ছিলাম বিকজ আমি তো মুখস্থ করে যাইনি, আমার মাথায় জিনিসগুলো ছিল, আমি বসে বানাইছি, বানায় দেন আমি বলছিলাম। ঠিক আছে, এন্ড ইট ওয়াজ ওকে। আচ্ছা, গেল। তাহলে মোটামুটি আমরা এইসব পড়ে ফেলছি। এখন এই যে নিওপ্লাসিয়া আমরা পড়তে চাচ্ছি, আমি একটা আলাদা পেজ নিই, নাহলে বলবা যে ভাই আগের ব্যাচের আমাদেরকে পড়াচ্ছে। আচ্ছা, নিওপ্লাজম বা নিওপ্লাসিয়া, আমরা যে নিওপ্লাসিয়া পড়তেছি, এই নিওপ্লাসিয়ার অনেক রকম টাইপ আছে, বাট নিওপ্লাসিয়া অনেক রকম টাইপের মধ্যে মেইনলি নিওপ্লাসিয়াকে আমরা কয়টা ভাগে ডিভাইড করি? আমরা মেইনলি নিওপ্লাসিয়াকে ডিভাইড করে হচ্ছে 2টা ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের বিনাইন টিউমার, আর একটাকে আমরা বলেছি ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে। বিনাইন মানে কি? বিনাইন মানে হচ্ছে যে একটা টিউমার বা যে একটা নিওপ্লাসিয়া যে অনিয়ন্ত্রিত আনকন্ট্রোল সেল ডিভিশন হয়ে গেছে, বাট এই যে সেল ডিভিশন যেটা হয়েছে, এই সেল ডিভিশন হচ্ছে হার্মলেস। ঠিক আছে, আমার বডিতে কোনো ক্ষতি করতেছে না, এটা হচ্ছে বিনাইন। আর ম্যালিগন্যান্ট যিনি আছেন, এই ম্যালিগন্যান্ট জিনিসটাকে, ম্যালিগন্যান্ট জিনিস হচ্ছে আমার বডিতে ক্ষতি করতেছে। এইটার উপর ডিপেন্ড করে আমি নিওপ্লাসিয়াকে 2 ভাগে ডিভাইড করলাম, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বিনাইন।
এখন এই যে টিউমার যারা আছে, এই টিউমার গুলাকে আমার নামকরণ করতে হবে, ঠিক আছে? আমি তো টিউমারকে নাম ধরে চিনবো। যেমন তোমার নাম মনে করো যে আমি এখানে দেখতে পাচ্ছি আসিফ, তোমার নাম হচ্ছে ফারিহা বিনতে ফুলজার, ঠিক আছে? তারপরে এখানে আছে নকিব ইমতিয়াজ, সুজন হোসেন। এই যে নাম, তোমার একজন নাম আছে, নাম ধরে আমি চিনি কে কে, ঠিক আছে? যদিও বা এখানে আমি কাউকে চিনি না নাম ধরে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। সো যেটা বলতেছিলাম, তাহলে এই যে টিউমার গুলো আছে, এই টিউমারদেরও তো একটা নামকরণ দেওয়া উচিত। তো এই টিউমারদের যখন আমরা নাম দিব, তখন আমরা একটা ক্রাইটেরিয়া ফলো করি, সেটা হচ্ছে আল্লাহর দুনিয়াতে যত বিনাইন টিউমার আছে, সমস্ত বিনাইন টিউমারের নামের শেষে আমরা একটা সাফিক্স অ্যাড করি, যে সাফিক্সের নাম হচ্ছে ওমা, ঠিক আছে? ওমা। তাহলে মনে করো যে লিপিড সেল, ঠিক আছে? লিপিড লিপিড সেল, এই লিপিড সেলে একটা কি হয়েছে, টিউমার হয়েছে, এবং সেই টিউমারটা হচ্ছে বিনাইন। তাহলে আমি যখন লিপিড সেল বা ফ্যাট সেলের টিউমারকে, বিনাইন টিউমারকে ডাকবো, তখন তাকে আমি কি বলবো? লিপিডের এলআইপি, লাইপোমা। তাহলে আমার নাম হয়ে যাবে কি? লাইপোমা। তাহলে তোমার সামনে যদি কেউ বলে যে লাইপোমা, তাহলে তোমার বুঝতে হবে যে এটা কই থেকে আসছে, অরিজিন কোথা থেকে। অরিজিন হচ্ছে লিপিড থেকে বা ফ্যাট সেল থেকে, এবং যেহেতু শেষে ওমা আছে, তার মানে এটা হচ্ছে একটা ফ্যাট সেলের বিনাইন টিউমার। তাহলে যত বিনাইন টিউমার আছে, সমস্ত বিনাইন টিউমারের শেষে আমি কি সাফিক্স অ্যাড করব? ও এম এ, ওমা, ঠিক আছে? গেল। আচ্ছা, এবার আসি আমরা ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে। ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে যখন আসবে, তখন আমাদের একটু থামতে হবে এবং একটু চিন্তা করতে হবে। বেসিক্যালি আমাদের ম্যালিগন্যান্ট টিউমারটা দুইটা অরিজিন থেকে আসে, ঠিক আছে? দুইটা অরিজিন। একটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল অরিজিন, ঠিক আছে? এপিথেলিয়াল মানে হচ্ছে এপিথেলিয়াল সেলের ওই জায়গাতে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ম্যালিগ আরেকটা হচ্ছে মেজেনকাইমাল সেল। হ্যাঁ, মেজেন কাইমাল। এখন মেজেন কাইমাল মানে কি, এটা বোঝাইতে হলে আমার এমব্রায়োলজির উপর বিশাল একটা লেকচার দিতে হবে। তো মেজেন কাইমাল মানে তুমি আপাতত বুঝে রাখো যে কানেকটিভ টিস্যু। তুমি এটা মাথায় রাখো যে মেজেন কাইমাল মানে কানেকটিভ টিস্যু, তুমি একটু বুঝো, ঠিক আছে? মেজেন কাইমাল এখন তোমার এমব্রায়োলজি পড়ার দরকার নেই। আচ্ছা, তাহলে ম্যালিগন্যান্টটা দুইটা অরিজিন থেকে আসতে পারে, একটা এপিথেলিয়াম সেল থেকে, আর একটা হচ্ছে কি মেজেন কাইমাল সেল থেকে। এখন এই যে এপিথেলিয়াম সেল থেকে যারা আছে, এপিথেলিয়াল সেল থেকে যদি মনে করো যে এপিথেলিয়াল সেল যেটা আছে আমাদের বডিতে, সবথেকে কমন এপিথেলিয়াম আবার কয়টা? আমরা কমন এপিথেলিয়াম দুই ভাগে ডিভাইড করি। একটা হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং আরেকটা হচ্ছে কি কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? আচ্ছা, কানেকটিভ টিস্যু তো আর ওইরকম কোনো ডিভিশন নাই। তাইলে আমি এখন যদি মনে করো যে ম্যালিগন্যান্ট টিউমার দুইটা অরিজিন থেকে আসছে, এপিথেলিয়াম অরিজিন এবং মেজেনকাইমাল অরিজিন, তাহলে মেজেনকাইমাল অরিজিন থেকে যদি কোনো ম্যালিগন্যান্ট টিউমার হয়, তাহলে তার নামের শেষে আমি একটা সাফিক্স যোগ করব, যেটাকে আমি বলবো সার্কোমা, ঠিক আছে? সার্কোমা। এটা কি? এটা হচ্ছে একটা সাফিক্স। তার মানে যে অরিজিন থেকে আসতেছে, যে সেল থেকে আসতেছে, সেই সেলের নামের শেষে আমি কি সাফিক্স অ্যাড করবো, যেটা নাম হচ্ছে সার্কোমা। জুবাই, ওয়ালাইকুম আসসালাম, লেট করে ফেলছে। আচ্ছা, তাহলে কি হইলো? সার্কোমা, যেটা আমি কিসের সাথে অ্যাড করতেছি? যেটা আমার কানেকটিভ টিস্যু বা মেজেনকাইমাল সেল থেকে আসছে। এইবার দেখো যে আমাদের যদি এপিথেলিয়াম অরিজিন থেকে আসে, তাহলে এপিথেলিয়াম অরিজিন থেকে আসলে আমি নামের শেষে অ্যাড করবো কি? কার্সিনোমা। কার্সিনোমা কি অ্যাড করবো? সাফিক্স অ্যাড করবো। তাহলে মনে করো যে এপিথেলিয়াম সেল একটা ভ্যারাইটি হচ্ছে স্কোয়ামাস সেল। তাহলে স্কোয়ামাস সেল থেকে কোনো একটা ক্যান্সার অরিজিন করলো, এবং যেটা হচ্ছে কি ম্যালিগন্যান্ট ইন নেচার, যেটা হচ্ছে হার্মফুল ক্যান্সার, তাহলে সেটার নাম আমার কি হবে? নাম কি বলবো? স্কোয়ামাস সেল কার্সিনোমা। তারপরে আমার যদি কলামনার সেল থেকে কোনো একটা ম্যালিগন্যান্ট টিউমার অ্যারাইজ করে, তাহলে আমি সেটার নাম কি বলবো? কলামনার সেল কার্সিনোমা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে কলামনার সেল কার্সিনোমা তুমি যে বলতো, সেটা একটু শুনতে অড লাগে না? যে স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ ওকে, শুনতে সুন্দর লাগতেছে, ফাইন, বাট কলামনার সেল কার্সিনোমা এটা একটু শুনতে কেমন যেন লাগে। আবার আমাদের বডিতে যে কলামনার সেলগুলো থাকে, এই কলামনার সেলগুলো বেসিক্যালি কি তৈরি করে? গ্ল্যান্ড তৈরি করে। তার মানে কলামনার সেলের টিউমার মানে আমি বুঝতেছি যে এটা অ্যাকচুয়ালি কিসের টিউমার? এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্ল্যান্ডের টিউমার। সো যদি কলামনার সেল থেকে কোনো ম্যালিগন্যান্ট টিউমার অ্যারাইজ করে, তাহলে তাকে আমি কলামনার সেল কার্সিনোমা নামে ডাকবো না, গ্ল্যান্ড টিউমার নামে ডাকবো না, আমি তাকে ডাকবো হচ্ছে কি নামে? সাফিক্স ঠিক থাকবে কার্সিনোমা। তার আগে আমি অ্যাড করে দিব অ্যাডিনো কার্সিনোমা। অ্যাডিনো কার্সিনোমা নামকরণটা আমি আরেকবার রিক্যাপ করবো, দেন আমি একজনের কাছ থেকে শুনতে চাইবো যে কিভাবে নামকরণটা আমার আসলো। তাহলে আমরা কথা বলতেছিলাম নিওপ্লাসিয়া, এটাকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে বিনাইন টিউমার, যেটা হচ্ছে হার্মলেস, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, যেটা হচ্ছে হার্মফুল আমাদের জন্য। তো বিনাইন টিউমার যেটা আছে, এই জিনিসটার শেষে আমি কি করি? আমরা হচ্ছে একটা সাফিক্স অ্যাড করি, যে সাফিক্সের নাম কি? যে সাফিক্সের নাম হচ্ছে ও এম এ, ওমা। তাহলে যদি কোনো একটা ফ্যাট সেলের টিউমার হয়, যে ফ্যাট সেল বলতে আমরা লিপিড বোঝাচ্ছি, তাহলে লিপিডের একটা বিনাইন টিউমার হয়েছে, তাহলে আমি নাম বলবো কি? লিপিডের এলআইপি, লাইপ, দেন হচ্ছে ওমা, তাহলে হয়ে গেল কি? লাইপোমা। তাহলে লাইপোমা হচ্ছে কি? একটা বিনাইন টিউমার।
নিওপ্লাসিয়ার ক্ষেত্রে আমি ম্যালিগন্যান্টে যখন আসবো তখন ম্যালিগন্যান্ট টিউমারটা দুই রকম সেল থেকে অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে এপিথেলিয়াল সেল আর একটা হচ্ছে মেজেনকাইমাল সেল বা কানেক্টিভ টিস্যু সেল। মেজেনকাইমাল সেল থেকে যদি সে অ্যারাইজ করে বা কানেক্টিভ টিস্যু থেকে যদি অ্যারাইজ করে তাহলে আমি সাফিক্স অ্যাড করবো কি সার্কোমা। ঠিক আছে, সাফিক্স অ্যাড করবো সার্কোমা। যেমন মনে করো যে একটা বোন, ঠিক আছে, মনে করো বোন, বোন মানে কি হাড্ডি, এই বোন এটা কি কানেক্টিভ টিস্যু না? বোন একটা কানেক্টিভ টিস্যু। তাহলে বোন যদি একটা কানেক্টিভ টিস্যু হয় তাহলে এইটার আমি নামকরণ কিভাবে করবো? আমি তো জানি কানেক্টিভ টিস্যুর সাফিক্স হচ্ছে সার্কোমা। তাহলে বোনের ইউনিট কি? বোনের ইউনিট হচ্ছে অস্টিয়ন। অস্টিয়ন, অস্টিয়নের সাথে আমি সাফিক্সটা অ্যাড করবো, সাফিক্স হচ্ছে সার্কোমা। তাহলে আমার দুইটা মিলে হয়ে যাবে কি অস্টিও সার্কোমা। তাহলে তোমার সামনে যদি কোনো একটা পেশেন্ট বা কোনো ডক্টর এসে বলে অমুক পেশেন্টের কি হয়েছে, অস্টিও সার্কোমা হয়েছে, তখন তোমার বুঝতে হবে কি যে অমুক পেশেন্টের যে বোনসের টিউমারটা হয়েছে বা ক্যান্সারটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ম্যালিগন্যান্ট ক্যান্সার এবং এটা কি একটা কানেক্টিভ টিস্যু বা মেজেন কাইমাল অরিজিন। তাহলে হয়ে গেল। এবার হচ্ছে আমাদের আসি এপিথেলিয়াল সেল অরিজিন থেকে। এপিথেলিয়াল সেল অরিজিন থেকে যদি কোনো টিউমার হয় তাহলে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে সাফিক্স অ্যাড করবো কার্সিনোমা। এখন এপিথেলিয়াল টিস্যু কমনলি আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্কোয়ামাস সেল আর একটা হচ্ছে কলামনার সেল। স্কোয়ামাস সেল থেকে যদি হয় তাহলে সেটাকে আমি নাম দিব কি স্কোয়ামাস সেল কার্সিনোমা। কলামনার সেল থেকে যদি হয় তাহলে সেটা হওয়ার কথা ছিল কলামনার সেল ক্যান্সার বা কার্সিনোমা, বাট কলামনার সেলগুলো মডিফিকেশন হয়ে গ্ল্যান্ড তৈরি করে, এই কারণে আমি গ্ল্যান্ডের জন্য নিলাম হচ্ছে অ্যাডিনো এবং সাফিক্স হিসেবে নিলাম কার্সিনোমা। তার মানে যদি তোমার কাছে কেউ বলে যে অ্যাডিনো কার্সিনোমা হয়েছে তাহলে তোমার বুঝতে হবে এটা একটা গ্ল্যান্ডের ম্যালিগন্যান্ট টিউমার যেটা এপিথেলিয়াল অরিজিন থেকে আসছে। নাও এখন পর্যন্ত এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে এনিওয়ান যে কোনো একজন মাইক আনমিউট করে একটু বলে ফেলো কিভাবে আমরা নামকরণ করলাম। কোনো সাহসী বান্দা বা বান্দি নাই যে বলবে? দেখে থেকে বলবো তো। আসিফ, হ্যাঁ আসিফ আনমিউট করতে বলো। ভাইয়া হচ্ছে বিনাইনের ক্ষেত্রে হচ্ছে লাস্টে ওএমএ যুক্ত থাকবে, কি হচ্ছে লিপিড থেকে সেক্ষেত্রে আমরা হচ্ছে লাইপোমা বলতে পারি। আর ওকে, হচ্ছে ভেরি গুড। মেলিগনেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে এপিথেলিয়াল বা হচ্ছে মেসেনকাইমাল বা কানেক্টিভ টিস্যু থেকে ডেরাইভ করতে পারে। যদি হচ্ছে কানেক্টিভ টিস্যু থেকে ডেরাইভ করে সেক্ষেত্রে আমরা লাস্ট হচ্ছে সার্কোমা বলবো, যেক্ষেত্রে গুড। মানে বোনের ক্ষেত্রে হচ্ছে অস্টিওসার্কোমা বলতে পারি। আর ওকে, এপিথেলিয়ালের ক্ষেত্রে সেটা হচ্ছে মেইনলি মানে দুই রকমের হতে পারে, একটা হতে পারে স্কোয়ামাস আর একটা হতে পারে কলামনার হতে পারে। আর হচ্ছে ওকে, স্কোয়ামাসের ক্ষেত্রে আমরা স্কোয়ামার সেল কার্সিনোমা বলবো। আর হচ্ছে ওকে। কলমের ক্ষেত্রে যেহেতু সেটা হচ্ছে মেইনলি গ্ল্যান্ড তৈরি করে, এজন্য সেটাকে আমরা এডিনোকার্সিনোমা বলবো। অ্যাডিনো কার্সিনোমা বলবো। ওকে, আসিফের জন্য আমরা একটা জোর করতালি দিয়ে দিব। এখানে করতালির ব্যবস্থা নাই, তো তোমরা মনে মনে করতালি দিয়ে দাও। Okay, এতটুকু মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে আমরা টাইপ গুলো পড়লাম নিওপ্লাসিয়ার দুইটা টাইপ, বিনাই এবং ম্যালিগন্যান্ট, এই টাইপ গুলো ছাড়াও কিছু স্পেশাল ভ্যারাইটি আছে। এবং এই যে স্পেশাল ভ্যারাইটি আছে কি কারণে জানি স্পেশাল ভ্যারাইটি গুলো টিচারদের অনেক পছন্দ। ঠিক আছে, তার মধ্যে অন্যতম একটা স্পেশাল ভ্যারাইটি হচ্ছে টেরাটোমা। টেরাটোমা, ঠিক আছে। আমরা যদি আমাদের এমব্রায়োলজিক্যাল নলেজ একটু অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে এমব্রায়োলজিতে আমাদের তিনটা জার্ম লেয়ার ছিল, তাই না? এরকম তিনটা জার্ম লেয়ার ছিল। কি কি জার্ম লেয়ার ছিল? একটা ছিল হচ্ছে আমাদের কি, প্রথমে ছিল এপিব্লাস্ট হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট হাইপোব্লাস্ট থেকে আমাদের কি জার্ম লেয়ার তৈরি হলো? এনিওয়ান জার্ম লেয়ারের নাম, তিনটা জার্ম লেয়ারের নাম? কি জার্ম লেয়ারের নাম ভুলে গেছো নাকি? একটোডার্ম, মেসোডার্ম। একটোডার্ম, ওকে, আসিফি বারবার বলতেছে। একটা হচ্ছে আমাদের একটোডার্ম, তারপরে মাঝখানে ছিল হচ্ছে আমাদের মেজোডার্ম এবং আমাদের একদম ভেতরে ছিল হচ্ছে এন্ডোডার্ম। ঠিক আছে, তিনটা জার্ম লেয়ার ছিল। এখন এই যে তিনটা জার্ম লেয়ার আমরা যখন জন্মগ্রহণ করছি তার আগে আমাদের বডিতে হচ্ছিল, এবং এই তিনটা জার্ম লেয়ারের প্রত্যেকেরই আলাদা আলাদা কি আছে? ডেরিভেটিভস আছে, তাই না? আলাদা আলাদা ডেরিভেটিভস আছে। যেমন মেজোডার্মাল যারা আছে তারা মেইনলি মাসল তৈরি করতো, ঠিক আছে। এন্ডোডার্মাল যারা আছে তারা মেইনলি বডি টিউব, যেমন হচ্ছে তোমার জিআই ট্র্যাক্ট, এগুলো তৈরি করতো। একটো যারা আছে তারা হচ্ছে কি করতো? হেয়ার, নেইল, এই এই ডেরিভেটিভস গুলো তৈরি করতো। টেরাটোমা মানে হচ্ছে কোন একটা জার্ম সেল টিউমার, ঠিক আছে। টেরাটোমা মানে হচ্ছে জার্ম সেল টিউমার, জার্ম সেল টিউমার। এবং এই যে জার্ম সেল টিউমারটা আছে, এই জার্ম সেল বলতে কোন জার্ম সেল? অ্যাকচুয়ালি জার্ম সেল বলতে একসাথে তিনটা জার্ম সেল, অর্থাৎ একটোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম, তিনটা জার্ম সেল থেকে তিনটা জার্ম সেল একসাথে মিলে যদি কোনো একটা টিউমার তৈরি করে, যে টিউমারটা কি হবে? ম্যালিগন্যান্ট। টেরাটোমা ইজ অলওয়েজ ম্যালিগন্যান্ট। এবং যেটা বাই দা বার্থ ডিফল্ট প্রেজেন্ট থাকবে তাহলে সেটাকে আমরা বলবো যে টেরাটোমা। তাহলে এই টাইপের কোনো একটা ক্যান্সার বা এই টাইপের কোনো একটা টিউমারের নর্মাল আমাদের প্রেজেন্টেশন কি হবে? নর্মাল প্রেজেন্টেশন হচ্ছে, মনে করো এখানে একটা টিউমার হয়েছে যেটা হচ্ছে টেরাটোমা, এবং এই টিউমারের মধ্যে তুমি যখন কাটবা, ইনসিশন দিয়ে দেখবা, তখন এখানে তুমি কি পাবা? এখানে তুমি ব্লাড ভেসেল পাবা, ব্লাড ভেসেল পাবা। এখানে তুমি হচ্ছে নেইল পাবা, এখানে তুমি হেয়ার পাবা, ঠিক আছে। এখানে তুমি হচ্ছে মাসল পাবা, এখানে তুমি বোনস পাবা।
তাহলে একটা টিউমারের মধ্যে যদি 3টা জার্ম লেয়ারের কম্পোনেন্টই উপস্থিত থাকে, তাহলে এই টাইপের টিউমার গুলাকে আমরা বলি হচ্ছে টেরাটোমা। প্রফের বোর্ডে কোশ্চেন করা হয় যে টেরাটোমা ম্যালিগন্যান্ট না বিনাইন। টেরাটোমা ইজ অলওয়েজ কি? টেরাটোমা ইজ অলওয়েজ ম্যালিগন্যান্ট। ঠিক আছে, আমরা একটা টেরাটোমার ছবি দেখে আসি। ঠিক আছে, তো টেরাটোমার ছবি দেখি, এই ছবি দেখলে আই হোপ জীবনে তোমরা ভুলবো না। ভালো ছবি দেখাই, সেটি দেখো। এই যে আমার ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটার দিকে তোমরা দেখো। এই ছবিটা দেখো সাদা সাদা যেগুলো আছে এগুলো আইদার হাড্ডি গুড্ডি হবে, নাহলে হবে হচ্ছে দাঁত। তার পাশে দেখো সফট টিস্যু মানে মাসল দেখা যাচ্ছে, তার পাশে হেয়ার ফলিকল দেখা যাচ্ছে। তাহলে 3 রকম জার্ম সেল থেকেই কিন্তু আমাদের কম্পোনেন্ট চলে আসছে। এই টাইপের টেরাটোমাকে আমি কি বলছি, এটা হচ্ছে ওভারিতে, ঠিক আছে দেখাচ্ছে। এগুলাকে আমি বলতেছি হচ্ছে টেরাটোমা, যেগুলো হচ্ছে অলওয়েজ ম্যালিগন্যান্ট। তাইলে আমরা একটা নতুন ভ্যারাইটি শিখলাম, আলাদা ভ্যারাইটি, যেটাকে আমরা বলতেছি টেরাটোমা। এরপরে 2টা কন্ডিশন আছে, 2টা কন্ডিশন টিচারদের খুবই পছন্দ। ঠিক আছে, 2টা কন্ডিশন, কারণ এই 2টা কন্ডিশন খুব গুলায় যায়। ঠিক আছে, খুবই গুলায় যায়। সেই 2টা কন্ডিশনের নাম কি? একটার নাম হচ্ছে আমরা বলি হামারটোমা। ঠিক আছে, হামারটোমা। এবং আরেকটার নাম আমরা বলি হচ্ছে কোরিওস্টোমা। তোমাদের কাছে খাতা কলম থাকলে এগুলো নোট নিও কিন্তু, হ্যাঁ, কারণ আমি শুধু রবিন্স থেকে কিন্তু কথা বলতেছি না। আচ্ছা, তো আমি যখন তোমাদের লেভেলে ছিলাম অনেক 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 বছর আগে, তখন এই হামারটোমা এই ওয়ার্ডটাকে আমি ফাইজলামি করে বা আমি মনে রাখার জন্য বা আমার কাছে এই ওয়ার্ডটা খুব কিউট মনে হইতো। ঠিক আছে, আমি এটাকে বলতাম যে হামার তোমার। ঠিক আছে, মানে আমার এবং তোমার, হামার তোমার। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমি তোমাকে 2টা কন্ডিশন দিই। একটা জায়গাতে কি হয়েছে, এটা হচ্ছে লাংস। হ্যাঁ, এটা হচ্ছে লাংস। একটা পার্সন আসছে, এই লাংস এর মধ্যে কি থাকে? নর্মালি প্যারেনকাইমা থাকে, প্যারেনকাইমা বা সফট টিস্যু থাকে। তো একটা পার্সন আসছে, যে পার্সনের লাংস এর মধ্যে কি পাওয়া গেছে? লাংস এর মধ্যে কার্টিলেজ পাওয়া গেছে। ঠিক আছে, একটা পার্সন আসছে যার লাংস এর মধ্যে কার্টিলেজ পাওয়া গেছে। নর্মালি তো কার্টিলেজ পাওয়া যাওয়ার কথা না। কার্টিলেজ কোথায় থাকে? কার্টিলেজ থাকে যে যেখানে যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার রিং, আমাদের হাইলিন কার্টিলেজ ওখানে থাকার কথা। বাট লাংস এর মধ্যে তো কার্টিলেজ থাকার কথা না। আবার আরেকটা পেশেন্ট আসছে, যে পেশেন্টের কি পাওয়া গেছে? যে পেশেন্ট হচ্ছে এরকম স্টমাক আছে, সেই পেশেন্টের স্টমাকের মধ্যে কি পাওয়া গেছে? স্টমাকের মধ্যে প্যানক্রিয়াসের সেল পাওয়া গেছে। ঠিক আছে, প্যানক্রিয়াসের সেল কোথায় থাকার কথা? এই জায়গাতে হচ্ছে প্যানক্রিয়াসের সেল থাকার কথা। হ্যাঁ, এখানে থাকার কথা প্যানক্রিয়াসের সেল, স্টমাকের মধ্যে থাকার কথা না। এই যে 2টা কন্ডিশন তোমাদের কাছে বললাম, 1 নাম্বার কন্ডিশন এবং 2 নাম্বার কন্ডিশন। এটা 1 এবং এটা হচ্ছে 2। 1 নাম্বার কন্ডিশনে কি হয়েছে? 1 নাম্বার কন্ডিশনে আমাদের যে কার্টিলেজটা পাওয়া গেছে, ঠিক আছে, যে কার্টিলেজটা পাওয়া গেছে, এই কার্টিলেজটা একটা নর্মাল সেল। ঠিক আছে, কার্টিলেজের সেলে কোনো রকম কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, মানে কোনো রকম কোনো অ্যাবনর্মাল চেঞ্জ নেই। তাহলে কার্টিলেজ একটা নর্মাল সেল। এবং এই যে কার্টিলেজটা নর্মাল সেল আছে, এই নর্মাল সেলটা কি হয়েছে? নর্মাল লোকেশনে আছে। কেন নর্মাল লোকেশন বললাম? বিকজ এই যে জোনটা আছে, এই জোনের মধ্যে তো আমাদের কি ট্রাকিয়া আছে, ট্রাকিয়াতে তো কার্টিলেজ থাকবেই। তাহলে এই জোনের মধ্যে আমার কার্টিলেজ আছে, তার মানে এই জোনটা আমার নর্মাল একটা জোন। নর্মাল জোনে নর্মাল কার্টিলেজ আছে, তার মানে সেল নর্মাল, জোন নর্মাল, কিন্তু তার থাকার কথা ছিল মিড লাইনে, সে চলে আসছে এই জায়গাতে। অ্যারেঞ্জমেন্টটা অ্যাবনর্মাল। আবার বলি 1 নাম্বার কন্ডিশনের ঘটনাটা, আমাদের যে কার্টিলেজের সেলটা আছে, কার্টিলেজের সেলটা নর্মাল। কার্টিলেজে কে এই জোনেই থাকার কথা, কারণ এটা লাংসের জোন, এবং লাংসের জোনে আমাদের কার্টিলেজ থাকে, আমরা এটা জানি। তাহলে তার জোনটাও নর্মাল আছে, কিন্তু তার থাকার কথা এই জায়গাতে, সে চলে গেছে এই জায়গাতে। তাহলে তার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে যদি কোনো টিউমারের ক্ষেত্রে বা কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা এমন দেখি যে জায়গাতে আমাদের অ্যারেঞ্জমেন্ট অ্যাবনর্মাল কিন্তু সেল নর্মাল এবং হচ্ছে আমাদের জোনটা নর্মাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে হামারটোমা। কি বলি? হামারটোমা। তাহলে এটাকে আমরা বলেছি হামারটোমা। অর্থাৎ হামারটোমার এক্সাম্পল তোমাকে দিয়ে বুঝাইলাম যে হামারটোমার এক্সাম্পল হচ্ছে আইলেটস অফ কার্টিলেজ ইনটু দ্য লাং প্যারেনকাইমা। তার থাকার কথা ছিল মিড লাইনে, সে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে চলে গেছে হচ্ছে আমাদের লাংসের মধ্যে, সফট টিস্যুর মধ্যে। তাহলে এটা হলো কি? হামারটোমা। বাট তুমি যদি প্যানক্রিয়াসের অবস্থা দেখো, তাহলে প্যানক্রিয়াসের ক্ষেত্রে কি হয়েছে? প্যানক্রিয়াসের ক্ষেত্রে এখানে, প্যানক্রিয়াসের ক্ষেত্রে বলতে স্টমাকের মধ্যে প্যানক্রিয়াসের সেলটা নর্মাল আছে। ঠিক আছে, সেল নর্মাল আছে। এর যে অ্যারেঞ্জমেন্টও ঠিক আছে, বাট তার লোকেশন কি? লোকেশন থাকার কথা ছিল প্যানক্রিয়াসের মধ্যে, সে চলে গেছে হচ্ছে কোথায়? সে চলে গেছে স্টমাকের মধ্যে। তার মানে লোকেশন উল্টাপাল্টা হয়ে গেছে। তার মানে নর্মাল সেল, নর্মাল অ্যারেঞ্জমেন্ট, বাট লোকেশন উল্টাপাল্টা যদি হয়, তাহলে এই টাইপের কন্ডিশনটাকে আমরা বলেছি কোরিওস্টোমা। তাহলে হামারটোমা এবং কোরিওস্টোমা দুইটা কিন্তু খুবই কাছাকাছি। একটাতে সমস্যা হবে হচ্ছে অ্যারেঞ্জমেন্টে, অর্থাৎ এটা, বাট আরেকটাতে অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকবে, বাট তার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস কিন্তু টিচারদের খুবই পছন্দ, কারণ হচ্ছে তোমরা গুলাই ফেলো। এবং আমি এই তিনটা টার্মিনোলজিতে মনে রাখি এই দুইটা সবসময়। একটা হচ্ছে নর্মাল সেল, অ্যারেঞ্জমেন্ট এবং লোকেশন, কোনটার কোন জায়গাতে গেল। তাহলে হামারটোমা এন্ড কোরিওস্টোমা মোটামুটি এতটুকু কনফার্ম। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে রবিনসের ক্ষেত্রে এই যে এখানে একটা বক্স আছে, হ্যাঁ আমি তো এইসব পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। যেটাকে বলা হচ্ছে নমেনক্লেচার অফ টিমাস, যেটা হচ্ছে বেসিক্যালি আমি যে নামকরণটা শিখাইলাম। মনে করো দেখো যে লাইপোমা, লিপিড সেলের টিউমার, ঠিক আছে? লাইপোমা যখন হয়ে গেছে কি ম্যালিগন্যান্ট, তখন সেটা হয়ে গেছে লাইপোসার্কোমা। কেন? কারণ লিপিড সেল যেটা আছে, লিপিড সেল কানেক্টিভ টিস্যু থেকে অরিজিন করে, কানেক্টিভ টিস্যু থেকে অরিজিন বা মেজেনকাইমাল অরিজিন যদি হয়, তাহলে সেটা ম্যালিগন্যান্ট হলে আমরা সার্কোমা অ্যাড করে দিই, তাহলে লাইপোসার্কোমা। অস্টিওমা, অস্টিওসার্কোমা। ঠিক আছে? সো এইখানে যে বক্সটা আছে, এই পুরো বক্সটা তোমাদের মুখস্থ করতে হবে, বিকজ মুখস্থ বলতে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে পড়াই দিছি, মানে সিস্টেমটা দেখাই দিছে কিভাবে নামকরণটা হচ্ছে। আর এটা পড়তে বলার উদ্দেশ্য হচ্ছে এটা রিটেনে আসে, এবং তুমি যদি মনে করো যে আল্লাহ না করো কোনো কারণে তুমি অ্যান্সার দিতে পারতেছো না, তাহলে এটা হচ্ছে তোমার একটা হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে টিচার তোমাকে পাস করাবে। তোমাকে র্যান্ডমলি শুধু জিজ্ঞাসা করবে টিউমারের নাম। তুমি যদি এই বক্সটা মোটামুটি জানো, টিউমার নাম র্যান্ডমলি বলতে পারো, তাহলে তুমি চিন্তা করতে পারো আল্লাহর রাস্তায় আমি এবার বেঁচে গেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার লাস্ট পাস করার হাতিয়ার। এখন কথা হচ্ছে যে কোথায় গেল পেজ? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে ওমা দিয়ে শিখলাম যে ওমা থাকলে আমাদের কি হয়, আমাদের বিনাইন টিউমার হয়। বাট ওই যে টিচাররা কি করে, টিচাররা শুনতে চাইবে যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কিছু এক্সেপশন বলো, যে নামের শেষে ওমা আছে কিন্তু তারা বিনাইন টিউমার না, তারা হচ্ছে ম্যালিগন্যান্ট, অর্থাৎ এক্সেপশন। তখন তোমাকে একটা সিরিয়াল বা অর্ডার মেনটেন করে বলতে হবে যে নামের শেষে ওমা থাকার পরেও তারা কি, তারা হচ্ছে ম্যালিগন্যান্ট, তারা বিনাইন না। এক নম্বরে বলতে হবে হচ্ছে লাইপোমা, না দুঃখিত, লাইপোমা তো বিনাইন। এক নম্বরে বলতে হবে হচ্ছে লিমফোমা, লিমফোমা। ঠিক আছে? লিমফোমা। দুই নম্বরে বলতে হবে মেলানোমা, মেলানোমা। তিন নম্বরে বলতে হবে সেমিনোমা, সেমিনোমা। চার নম্বরে তোমার বলতে হবে হেপাটোমা, হেপাটোমা। এবং পাঁচ নম্বরে বলতে হবে মেজোথেলিওমা। দেখো এই যে গুলো আছে, এই যে টিউমার্স গুলো আছে, এই টিউমার্স এর প্রত্যেকটা শেষে ওমা আছে, প্রত্যেকটা শেষে ওমা আছে, বা প্রত্যেকটা শেষে ওমা থাকার পরেও একটাও এরা কিনা, এরা বিনাইন না, এরা সবগুলো ম্যালিগন্যান্ট। তার মানে লাইপোমা, মেলানোমা, সেমিনোমা, হেপাটোমা, মেজোথেলিওমা সবগুলা কি এক্সেপশন, বাট আমার নামের শেষে কি আছে, ওমা আছে। এখন এই নামগুলো তুমি যখন বলবা, তখন সাথে সাথে টিচার তোমাকে একটা কোশ্চেন করে বলবে, সেই কোশ্চেনটা হবে হচ্ছে এই মেলানোমা থেকে। ঠিক আছে? মেলানোমা থেকে, মেলানোমা থেকে হবে। জুবায়ের যদি থাকে তাহলে জুবায়ের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে এটা দুইজনেরই খুবই পছন্দের কোশ্চেন। মেলানোমা যখন তুমি বলবা, তখন টিচার কোশ্চেন করবে যে মেলানোমা মানে কি। মেলানোমা হচ্ছে স্কিনের একটা ক্যান্সার, স্কিনের ক্যান্সারকে বলা হচ্ছে মেলানোমা। ঠিক আছে? স্কিনের ম্যালিগন্যান্ট ক্যান্সারকে বলা হচ্ছে মেলানোমা। যখন তুমি এটা বলে ফেলবা, তখন টিচারের পরের কোশ্চেন হবে তুমি আমাকে স্কিনের ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলো। এখন তোমরা যে ছোট ছোট গাইড বইটাই পড়ো, চটি বইটাই পড়ো, ওই জায়গাতে স্কিনের টিউমারের নাম দেওয়া আছে মনে করো যে 10টা। ঠিক আছে? এবং তোমরা কি করবা, তোমরা হচ্ছে মেইন জিনিসগুলো বাদ দিয়ে, মানে যেটা হয় আর কি, উল্টাপাল্টা জিনিসগুলো বলো। বাট বাংলাদেশের সব জায়গাতে স্কিনের টিউমার যদি তোমাকে জিজ্ঞেস করে, ইভেন তুমি চাইলে এটা গুগলও সার্চ করো বা তুমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো যে স্কিনের ম্যালিগন্যান্ট টিউমারের নাম, অনলি 3টা তোমাকে টিউমারের নাম বলবে। ঠিক আছে? 3টা টিউমারের নাম বলবে। এবং তুমি পরীক্ষা হলে যখন দিবা, স্কিনের ম্যালিগন্যান্ট টিউমার এই 3টা অতিরিক্ত বলবাই না। ঠিক আছে? বললেই মনে করো যে মানে গেলা শেষ। স্কিনের যে 3টা ম্যালিগন্যান্ট টিউমার আছে, আমাদের অলরেডি আমরা একটা পড়ে ফেলছি ম্যালিগন্যান্ট মেলানোমা, এটা পরে আসতেছি। এক নম্বর টিউমার বলতে হবে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কিনে আছে না, স্কিনের লাইনিং কি স্কোয়ামাস সেল না, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, সেখান থেকে হয় হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরপর স্কিনে আরেকটা সেল থাকে, যদি তোমার হিস্টোলজি মনে থাকে, সেটা হচ্ছে স্কিনে একটা বেজাল লেয়ার থাকে। ঠিক আছে? তো ওই জায়গা থেকে বেজাল সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা এবং ম্যালিগন্যান্ট মেলানোমা। তাহলে স্কিনের আমার কন্ডিশন, ম্যালিগন্যান্ট কন্ডিশন কয়টা? 3টা। স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা এন্ড হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। ঠিক আছে? আল্লাহর রাস্তায় এটা ইনফিনিটি স্টার দিয়ে রাখো, কারণ এটা ভাইভাতে ধরবেই, এটা কোনো মিস নাই। ঠিক আছে? এটা হচ্ছে কথাবার্তা। আচ্ছা, এখন আমরা বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার নিয়ে অনেক রকম কথাবার্তা বলতেছি, তাইলে কোশ্চেন তো হইতেই পারে যে একটা টিউমারের ক্যারেক্টারিস্টিক্স কি। ঠিক আছে? একটা টিউমারের ক্যারেক্টারিস্টিক্স কি, বা আমি যে যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার বলতেছি কিসের ভিত্তিতে বলতেছি, তার মানে অবশ্যই দুইজন আলাদা কোনো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দিবে। যেমন একটা ছেলেকে আমি ছেলে বলি, একটা মেয়েকে মেয়ে বলি, কেন? কারণ তাদের ফিজিক্যাল গঠন, তাদের মেন্টাল গঠন, তাদের কাজকর্ম, হ্যান ত্যান হাবজাবি সবকিছুকে ডিফারেন্সিয়েট করি। তো সো ডেফিনেটলি আমাদের যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট বলতেছে, এইটারও ডিফারেন্সিয়েটিং করার কোনো কিছু পয়েন্টস আছে। সো সেটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ টিউমার। এটা আমরা এখন শিখবো, এই জিনিসটা আমরা শিখবো। হ্যাঁ, এখন
ক্যারেক্টারিস্টিক্স অফ টিউমারের মধ্যে যখন আমরা যাব তখন এই জায়গাতে মেইনলি আমরা হচ্ছে 5টা কথা শিখবো, যে 5টা কথা দিয়ে আমরা বিনাইন এবং ম্যালিগন্যান্টকে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবো। একসাথে কিন্তু আমি তোমাদের কয়েকটা কোশ্চেন পড়াই দিচ্ছি, সেটা হচ্ছে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের ডিফারেন্স। হ্যাঁ, তারপর ম্যালিগন্যান্টের মধ্যে আরো কিছু টার্মস আছে, সেগুলো তো আমি আসবো। 1 নাম্বার সেটা হচ্ছে রেট অফ গ্রোথ। রেট অফ গ্রোথ, ঠিক আছে। এই জায়গাতে আমরা একটা টার্মিনোলজি ইউজ করি, যে টার্মিনোলজিটা হচ্ছে আমরা এখানে বলি যে লেস ডাবলিং টাইম, লেস ডাবলিং লেস ডাবলিং টাইম, ঠিক আছে। এই কথাটার মানে কি? রেট অফ গ্রোথ মানে হচ্ছে কত রেটে আমাদের যে টিউমারটা আছে সেল ডিভিশন করতেছে। তো নর্মালি এটা যে একটা সেল হয়, সেলটা কটা হবে? 2টা হবে, ঠিক আছে, 2টা হবে, এরপরে সে 4টা হবে, ঠিক আছে, এরপর সে 4টা হবে। তার মানে হচ্ছে প্রথমে একটা থাকলো, একটা থেকে সে 2টা হইলো, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে সে 8টা হবে, 8টা থেকে 16টা হবে। এই যে হইলো 2টা থেকে 4টা, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, এটাকে বলে হচ্ছে ডাবলিং টাইম। নর্মাল সেলে ডাবলিং টাইম যেটা আছে, নর্মাল সেলের ডাবলিং টাইমটা থাকে হচ্ছে কি বেশি, ঠিক আছে। নর্মাল সেলের ডাবলিং টাইম থাকে বেশি, নর্মাল সেলের ডাবলিং টাইম থাকে বেশি, অর্থাৎ নর্মাল সেল ডিভিশন হইতে সময় বেশি না, এটা হচ্ছে বাংলা কথা। বাট যদি কোনো একটা ম্যালিগন্যান্ট সেল কি হয়, ম্যালিগন্যান্ট সেল হচ্ছে যদি কোনো একটা টিউমার ম্যালিগন্যান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে তার যে ডাবলিং টাইমটা আছে, ডাবলিং টাইমটা অনেক পরিমাণে কমে যাবে। পেশেন্ট তোমার কাছে এসে বলবে যে ডাক্তার সাহেব, আমার এই জায়গাতে একটা ফোলা হয়েছিল, সাডেনলি দেখলাম, হঠাৎ করে দেখলাম সে খুব দ্রুত বড় হয়ে এত বড় একটা ফোলা হয়ে গেছে। তাহলে পেশেন্ট তোমাকে হিস্ট্রি দিবে যে তার এই ডাবলিং টাইমটা কমে গেছে। তার মানে এটাতে আমি বুঝতে পারি যদি ডাবলিং টাইম মোটামুটি বেশি হয়, তাহলে সেটা হবে বিনাইন টিউমার। ডাবলিং টাইম যদি অনেক বেশি কম হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে একটা ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে রেট অফ গ্রোথ দিয়ে আমরা এইভাবে বুঝি যে এই টিউমারটা ম্যালিগন্যান্ট টিউমার নাকি হচ্ছে বিনাইন টিউমার। 2 নাম্বার আসা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার যখন আসে তখন এই জায়গাতে আমাদের বেশ কিছু কথা আছে, সেটা হচ্ছে তোমার এই জায়গাতে কোনো একটা পেশেন্টের এই জায়গাতে কি হয়েছে, এখানে একটু জায়গা ফুলে গেছে। এই যে জায়গাটা ফুলে গেছে, জায়গাটা খুব ছোট, পেশেন্ট বুঝেই নাই। তার মানে কি যে টিউমারটা হয়েছে সেটা কি অ্যাসিমটোমেটিক। আবার কি হয়েছে, এই জায়গাটা অনেক বেশি ফুলে গেছে, ব্যথা হয়েছে, সেটা সিমটোমেটিক, পেশেন্ট বুঝছে, বুঝে তোমার কাছে চলে আসছে। তাহলে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পেশেন্ট বুঝবে বুঝবে না, সিমটোমেটিক অর অ্যাসিমটোমেটিক, ঠিক আছে। এরপরে পেশেন্ট দেখতেছে কি যে এই যে জায়গাটা ফুলে উঠছে, এই জায়গাটা নড়তেছে, সুন্দর নড়তেছে। সে কি করে, তার বাচ্চা কাচ্চা এখানে গেম খেলে, গেম খেলে মানে একবার এই ফোলাটারে সোয়েলিংটারে এইদিকে ধাক্কা দেয়, ওইদিকে ধাক্কা দেয়, ঠিক আছে। আবার একটা পেশেন্ট দেখতেছে যে না, এই যে ফুলে গেছে, এই ফোলাটা কোনো নড়ে না, চড়ে না, শক্ত হয়ে গেছে, স্টোনের মতন হার্ড হয়ে গেছে, উডের মতন ডাল হয়ে গেছে, ঠিক আছে। কিছুদিন আগে ছিল কি নরম রাবারের মতন, এখন হয়ে গেছে শক্ত। তাহলে এগুলাকে কি বলতেছে? এগুলাকে বলতেছে কনসিস্টেন্সি, মোবিলিটি। তাহলে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি কি আসবে? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আসবে হচ্ছে এটা কি সিমটোমেটিক আছে নাকি অ্যাসিমটোমেটিক হয়ে গেছে, এটার মোবিলিটি কেমন, ঠিক আছে, তারপর এটার কনসিস্টেন্সি কেমন। এই জিনিসগুলো আমি বুঝতে পারবো কি যে সেটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। যদি সে বিনাইন হয় তাহলে সেটা অ্যাসিমটোমেটিক থাকবে, ম্যালিগন্যান্ট হলে সিমটোমেটিক থাকবে। মোবিলিটি, যদি সেটা হচ্ছে আমাদের বিনাইন হয় তাহলে অল ডিরেকশনে সে মোবাইল থাকবে, মানে অল ডিরেকশনে তার ধাক্কা দিলে সে চলে যাবে। বাট যদি সেটা ম্যালিগন্যান্ট হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ফিক্সড টু আন্ডারলাইং স্কিন, ঠিক আছে, ফিক্সড টু আন্ডারলাইং স্কিন। এই জিনিসগুলোকে আমি সংক্ষেপে বলতেছি বিকজ আমাদের পরবর্তী নিওপ্লাসিয়ার ক্লাসে যখন আমরা ডায়াগনোসিস অফ টিউমার বলবো তখন এই কথাগুলো আবার আসবে। এই কারণে আমি এখন এগুলোকে সংক্ষিপ্ত বলতেছি বিকজ সামনে আমাদের ডিটেলস এগুলো নিয়ে পড়ালেখা আছে, ডায়াগনোসিস অফ আ টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি এটা সিস্টিক থাকে বা যদি এটা মনে করো যে রাবারই থাকে, তাহলে মোটামুটি এটা আমরা বুঝে পেলে এটা বিনাইন টিউমার। বাট কনসিস্টেন্সি যদি হার্ড হয়ে যায়, স্টোনের মতন হয়ে যায়, উডের মতন ডাল হয়ে যায়, তাহলে সেটা আমরা বুঝি কি এটা হচ্ছে আমাদের কি ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে 2 নম্বর কথা গেল, এবার আসে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে গ্রস ফিচার। গ্রস গ্রস ফিচার, ঠিক আছে, গ্রস ফিচার। গ্রস ফিচারে যদি আমাদের বিনাইন টিউমার হয় অর ম্যালিগন্যান্ট টিউমার হয়, গ্রস ফিচারে বিনাইন টিউমার যেটা আছে, বিনাইন টিউমারটা থাকে হচ্ছে সিমেট্রিক্যাল। বিনাইন টিউমার সিমেট্রিক্যাল থাকে, ম্যালিগন্যান্ট টিউমার থাকে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। এখন সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল মানে আমি কি বুঝতেছি? সিমেট্রিক্যাল কথাটার মানে বুঝতেছি যে আমার এই জায়গাতে যে সমস্যাটা হয়েছিল, যে ফুলে উঠছিল, এই ফোলা জিনিসটা বড় হচ্ছে বাট খুব ধীরে ধীরে বড় হচ্ছে, তার কোনো তাড়াহুড়া নাই, সে খুব সুন্দর মতন ধীরে ধীরে বড় হচ্ছে। তার যে মার্জিনটা আছে, মার্জিনটা খুব সুন্দর স্মুথ আছে। তার মানে কি সে একটা সুন্দর সিমেট্রি মেইনটেইন করে সামনের দিকে আগাচ্ছে। পাশে সিমেট্রি মেইনটেইন করে আগাচ্ছে না, সে যেমন আছে তেমনই ছিল, আর যেমন ছিল তেমনই আছে। তো এটা কি সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল যদি হয় তাহলে আমি বুঝবো কি এটা হচ্ছে বিনাইন টিউমার। বাট ম্যালিগন্যান্ট যেটা আছে সেটা কি অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল মানে মানে এখানে একটা ফোলা হয়েছে, সে একবার এইদিকে একটু বেশি বড় হচ্ছে, ওইদিকে কম বড় হচ্ছে, এইদিকে বেশি বড় হচ্ছে। তারপরে সে যে বড় হচ্ছে, আজকে দেখলাম 2 সেন্টিমিটার বাড়ছে, কালকে দেখলাম 6 সেন্টিমিটার বেড়ে গেছে, মানে তার কোনো ঠিক ঠিকানা নাই, তার মানে যা ইচ্ছা পায় তাই সে হয়ে যাচ্ছে। তাহলে এরকম গ্রস ফিচার, গ্রস কথাটা মানেই তুমি চোখে যা দেখে বুঝবা
তো চোখে দেখে তুমি বুঝতেছো যে এটা বিনাইন হইতে পারে নাকি এটা ম্যালিগন্যান্ট হইতে পারে, ঠিক আছে? তুমি বুঝতেছো, পেশেন্ট কিন্তু বুঝবে না, বিকজ তোমার এই নলেজ গুলো আছে। এরপরে আসে হচ্ছে 4 নাম্বার হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার। মাইক্রোস্কোপিক ফিচার মাইক্রোস্কোপিক ফিচার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফিচার, বিকজ তুমি কোন রকম কোনো ক্যান্সার বা টিউমার ডায়াগনোসিস করতে পারবা না মাইক্রোস্কোপিক এভিডেন্স ছাড়া। এখন এই যে মাইক্রোস্কোপিক এভিডেন্স বলতে আমাদের মাইক্রোস্কোপিক এভিডেন্সের মধ্যে টোটাল 10টা পয়েন্ট আছে। আমরা টোটাল 10টা জিনিস দেখি। এই 10টা জিনিস আমি একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে, কারণ এগুলো আর একটু ডিটেল যেতে হবে আমার। তারপর আমি 5 নাম্বারটা নিয়ে আগে কথা বলনি, 5 নাম্বার বলার পরে দেন আমি 4 নাম্বারটা নিয়ে কথা বলবো। 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বার হচ্ছে স্প্রেড অফ দ্য টিউমার। এটা স্প্রেড অফ টিউমার। স্প্রেড অফ টিউমার মানে টিউমারটা কিভাবে ছড়াই যাচ্ছে, এটা দুইভাবে টিউমারটা ছড়ায়, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম মানুষজন বুঝি না বলতে আমরা যেটা চিন্তা করি চিন্তাটা ওইখানেই থেকে যায়, বাট স্প্রেড অফ দ্য টিউমার আমাদের চিন্তার বাইরেও আসলে অন্যরকম কিছু, ঠিক আছে? এটা দুই ভাগে ছড়াইতে পারে। একটাকে আমরা বলছি লোকাল ইনভেশন, লোকাল ইনভেশন, এবং আরেকটাকে আমরা বলছি মেটাস্টেসিস। এখন আমরা আসি, আমরা একটু বোঝার চেষ্টা করবো যে লোকাল ইনভেশন বলতে কি বোঝায় এবং মেটাস্টেসিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটার জন্য আমরা নর্মালি একটা ছবি নেই, ঠিক আছে? মনে করো যে স্টমাক, মনে করো যে একটা মানুষ, এটা একটা মানুষ, তার হাত আছে, পা আছে, ঠিক আছে, এবং তার বডির এই জায়গাতে কি আছে, এখানে একটা টিউমার আছে। টিউমার না মানে কি, স্টমাক আছে। আচ্ছা, আমার একটা স্টমাক আছে। এখন এখানে যে স্টমাক আছে, স্টমাকের এই জায়গাতে একটা ক্যান্সার হয়েছে, ঠিক আছে? এখানে কি হয়েছে, এখানে একটা ক্যান্সার হয়েছে। আচ্ছা, এখন এই যে ক্যান্সারটা হয়েছে, এই ক্যান্সার কি করলো, মনে করো যে আমাদের এখানে কি আছে, এদিকে হচ্ছে লিভার আছে, এদিকে আছে, অন্য কালার দেখাই নাহলে তো পরে বুঝবো না। এদিকে মনে করছে লিভার আছে, এখানে প্যানক্রিয়াস আছে, তারপর এখানে বিভিন্ন জেনিটাল অর্গান আছে, এখানে ব্রেন আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের এই জায়গাতে যে ক্যান্সারটা আছে, ক্যান্সারটা হয়েছে, এই ক্যান্সারটা কি করতেছে, এই ক্যান্সারটা এখানে স্টমাকের ওয়ালকে ভেদ করলো, স্টমাকের ওয়াল ভেদ করে পেরিটোনিয়াম ভেদ করে প্যানক্রিয়াসকে এফেক্ট করলো, প্যানক্রিয়াসকে এফেক্ট করার পর এখানে মনে করো ওভারিকে এফেক্ট করলো, টেস্টিসকে এফেক্ট করলো, তারপর সেই দিক দিয়ে পেরিটোনিয়াম দিয়ে যাইতেছে 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 গিয়ে এসে লিভারকে এফেক্ট করলো, তারপর এফেক্ট করতে 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 সে মনে করো কি হলো, এখানে ইসোফেগাসকে এফেক্ট করলো। তাইলে এই হচ্ছে একটা সিস্টেম যে টিউমারটা কি করলো, ডিরেক্ট এখান থেকে এসে শুরু হইলো, শুরু হওয়ার পর সে এখান থেকে ঘুরতে 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 এতগুলো স্ট্রাকচারকে ইনভলভ করলো। তার মানে এখানকার টিউমারটা যে লিভারকে কি করছে, লিভারকে গিয়ে এফেক্ট করছে, সে কিন্তু একটা কন্টিনিউটি মেনটেন করে এফেক্ট করছে। তাহলে এই টাইপের কোন টিউমার যদি ছড়ায়, যেখানে টিউমারটা তার প্রাইমারি সাইট অফ অরিজিন থেকে দূরে কোনো একটা জায়গাতে ছড়াচ্ছে, কিন্তু সে একটা কন্টিনিউটি মেনটেন করে ছড়াচ্ছে, তাহলে এই টাইপের ছড়ানোকে আমরা বলি হচ্ছে লোকাল ইনভেশন। এটাকে আমরা কি বলি, লোকাল ইনভেশন। বাট মনে করো যে এখানে কি আছে, এখানে আমাদের হচ্ছে স্প্লিনিক আর্টারি আছে, এবং স্প্লিনিক আর্টারি পরবর্তীতে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে গেছে, সিস্টেমিক সার্কুলেশন গেছে। এই সিস্টেমিক সার্কুলেশন পরবর্তীতে আমাদের মাথার মধ্যে গেছে, ব্রেইনের মধ্যে গেছে, ঠিক আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হ্যান্ড দিয়ে সিস্টেমিক সার্কুলেশন ব্রেইনে গেছে। এখন টিউমার সেল যেটা আছে, এই টিউমার সেলটা কি করছে, টিউমার সেলটা ডিরেক্ট এই ব্লাডের মধ্যে ঢুকে গেছে। ব্লাডের মধ্যে ঢোকার পরে সে কি হয়েছে, সেন্ট্রাল সার্কুলেশনে গেছে। সেন্ট্রাল সার্কুলেশনে যাওয়ার কয়েক মাস পরে সে ব্রেইনকে এফেক্ট করে ফেলছে, ব্রেইনকে এফেক্ট করে ফেলছে। তাহলে তুমি একটু জিনিস চিন্তা করো যে আমার ক্যান্সার হয়েছিল এই জায়গাতে, কিছুদিন পরে ক্যান্সার পাওয়া গেল কোথায়, মাথায়। তাহলে মাথার সাথে এই যে পেটের মধ্যে স্টমাক, এই দুইটা জায়গার মধ্যে কোনো কানেকশন আছে, কোনো কানেকশন নেই। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে বলা হচ্ছে ডিস্ট্যান্ট বা মেটাস্টেসিস, ডিস্ট্যান্ট ইনভেশন বা মেটাস্টেসিস। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লোকাল ইনভেশন এন্ড ডিস্ট্যান্ট ইনভেশন বা মেটাস্টেসিস। তার মানে হচ্ছে যদি আমার ডিস্ট্যান্ট মেটাস্টেসিস হয়, দূরে কোনো অর্গানে এফেক্ট করে, তাহলে সেটা দুইভাবে এফেক্ট করতে পারে। একটা হচ্ছে আমার ব্লাডের মাধ্যমে বা লিম্ফ্যাটিকের মাধ্যমে, যেখানে প্রাইমারি সাইট অফ অরিজিনের সাথে দূরে যেখানে এফেক্টেড হলো সেই জায়গার কোনো সম্পর্কই থাকবে না। বাট লোকাল ইনভেশন কি, লোকাল ইনভেশন মানে হচ্ছে একটা কন্টিনিউটি মেইনটেইন করে সে আদার্স অর্গানকে এফেক্ট করবে। তো দিস ইজ দ্য ভেরি বেসিক ডিফারেন্স বিটুইন লোকাল ইনভেশন এবং আমাদের কি ডিস্ট্যান্ট মেটাস্টেসিস। এবং আমাদের বিনাইন কন্ডিশনে লোকাল ইনভেশন এবং ডিস্ট্যান্ট মেটাস্টেসিস এই দুইটাই অ্যাবসেন্ট থাকে, বাট ম্যালিগন্যান্ট কন্ডিশন এই দুইটাই প্রেজেন্ট। তাহলে অলরেডি আমরা কিন্তু 1 2 3 4 চারটা জিনিস দিয়ে বিনাইন টিউমার এন্ড ম্যালিগন্যান্ট টিউমারের ডিফারেন্স পড়ে ফেলছি। এখন আমাদের বাকি আছে একটা জিনিস, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার, যেখানে আমার 10টা জিনিস আমাদের পড়তে হবে, ঠিক আছে? তার আগে আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রফের কোশ্চেন। টিচার জিজ্ঞাসা করে যে তুমি আমাকে একটু বলো যে তুমি কম্প্রেশন মানে কি বুঝো, ঠিক আছে? কম্প্রেশন, কম্প্রেশন, what do you mean by compression and what do you mean by invasion?
এই দুইটা জিনিস দিয়ে তুমি কি বুঝছো? এটা হচ্ছে একদম প্রফের পেট একটা কোশ্চেন। হ্যাঁ, এটার জন্য আমাদের আবার একটু ছবি লাগবে, আমরা এটাকে আঁকায় ফেলি। মনে করি যে একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, যে পেশেন্টটা কি, একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, তার কি হয়েছে, তার ব্রেস্টে কার্সিনোমা হয়েছে। ঠিক আছে, মনে করো যে এখানে এখানে তার কি হয়েছে, এই গ্রিনটা হচ্ছে তার কার্সিনোমা, বা গ্রিনটা হচ্ছে তার এখানে টিউমার হয়েছে, ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে। এখন এটা হচ্ছে নর্মাল সেল, যেখানে টিউমার হয়েছে তার আশেপাশে নর্মাল সেল আছে। এগুলো হচ্ছে ব্রেস্টের নর্মাল সেল। এই জায়গাতে যে টিউমারটা আছে, এই টিউমারটা কি করলো, টিউমারটা দুইটা কাজ করতে পারে। ঠিক আছে, মনে করো যে একটা টিউমার কি আছে, এখানে যে টিউমারটা হয়েছে, এই টিউমার কি হলো, টিউমারটা সাইজে বড় হচ্ছে। টিউমার যখন সাইজে বড় হচ্ছে তখন তার অতিরিক্ত জায়গা লাগবে। অতিরিক্ত জায়গা যদি লাগে তাহলে সে কি করবে, তার আশেপাশে যে সেলগুলো আছে এই সেলগুলোকে সে ধাক্কা দিবে, সেলগুলোকে ধাক্কা দিয়ে দূরে সরাই দিবে। কেন? সে কি বলবে যে আমার এখন অতিরিক্ত জায়গা লাগবে। তখন এই যে সেলগুলো আছে সেলগুলো এরকম দূরে সরে যাবে, সেলগুলো দূরে সরে যাবে, এবং সেলগুলো দূরে সরে গিয়ে তাকে কি করবে, তাকে অতিরিক্ত জায়গা দিবে। তখন সে কি হবে, তখন সে এরকম আস্তে আস্তে বড় হয়ে যাবে, বড় হবে, বড় হবে। তাহলে সে কি করলো, অ্যাকচুয়ালি আশেপাশের সারাউন্ডিং সেলগুলোকে সে ধাক্কা দিল। ধাক্কা দেওয়া মানে কি, ধাক্কা দেওয়া মানে হচ্ছে কম্প্রেস করা। তাহলে দিস ইজ কম্প্রেশন। কম্প্রেশন আমরা কোথায় পাই? কম্প্রেশন পাই আমরা হচ্ছে বিনাইন টিউমারের ক্ষেত্রে। তার মানে এখানে যে টিউমারটা হয়েছে, সেই টিউমারটা আমি ওর অবস্থা দেখে বুঝলাম যে সে কি করতেছে, সে কম্প্রেস করতেছে। তার মানে এটা একটা বিনাইন টিউমার। বাট এই সেম টিউমার সে কি করলো, সে বলল যে ঠিক আছে আমি জায়গা নিব, কিন্তু আমি ধাক্কা দিব না তোমাদেরকে। আমি কি করব, আমার যে সেলের ম্যাটেরিয়ালস আছে, আমার সেলের ম্যাটেরিয়ালস তোমার মধ্যে আমি ঢুকাই দিব, আমার সেল ম্যাটেরিয়ালস গুলো তোমার মধ্যে ঢুকাই দিব, সেলের ম্যাটেরিয়ালসটা তোমার মধ্যে ঢুকাই দিলাম, এবং তোমার মধ্যে যখন ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে আমি তোমাকে অকুপাই করে ফেললাম, তোমাকে অকুপাই করে ফেললাম, এরকম করে তোমাকে অকুপাই করে ফেললাম। অর্থাৎ নর্মাল সেলগুলোকে যখন অকুপাই করে ফেললাম, তখন আমি সাইজে বড় হইলাম। তাহলে সাইজের দুই ভাবে অকুপাই বড় হওয়া যায়। একটা হচ্ছে ধাক্কা দিয়ে সরাই দিয়ে আমি একা একা বড় হইলাম, আর হচ্ছে আমার আশেপাশে নর্মাল সেল যেগুলো ছিল, নর্মাল সেলের মধ্যে আমি ঢুকে গিয়ে তাদেরকে আমার মতন করে ফেলে দেন আমি পুরো জায়গাটা নিয়ে ফেললাম। তাহলে এখানে কি হয়েছে, এখানে অ্যাবনর্মাল টিউমার সেলটা নর্মাল সেলকে ইনভেড করছে, তার মধ্যে ঢুকে গেছে। এটাকে বলা হচ্ছে ইনভেশন। ইনভেশন আমরা কোথায় পাই? ইনভেশন পাই আমরা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে। তার মানে হচ্ছে তুমি যখন ডিফারেন্স লিখবা, ডিফারেন্সে তোমার ট্রেট থাকবে হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন প্রেজেন্ট ইন বিনাইন টিউমার, ম্যালিগন্যান্টে অ্যাবসেন্ট। ইনভেশন প্রেজেন্ট ইন ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইনের ক্ষেত্রে অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে কম্প্রেশন এন্ড হচ্ছে ইনভেশন বোঝা গেছে। এমন কেউ কি আমাকে একটু বলবা যে কম্প্রেশন মানে কি, ইনভেশন মানে কি, আসিফ ছাড়া আর কেউ? কেউ নাই? যে বলবো এটা তার জন্য কিন্তু ভালো হবে, প্রফের বোর্ডের কোশ্চেন। আহ, ভাইয়া কম্প্রেশন হচ্ছে হচ্ছে সে আশেপাশের সেলগুলোকে হচ্ছে ধাক্কা দিয়ে ওই জায়গাতে নিজে বড় হবে আর কি। আর ওকে, ইনভেশনটা হচ্ছে সে আশেপাশের সেলগুলোকে ধাক্কা দিবে না, ওই সেলগুলোতে হচ্ছে সে নিজের কম্পোনেন্টটা হচ্ছে আহ তার কাছে দিয়ে দিবে, দিয়ে নিজের মতন হ্যাঁ করে দিয়ে ফেলবে। দিবে, হচ্ছে সে বড় হবে এখানে। ওকে, ঠিক আছে, রিয়াকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাব হচ্ছে কোথায়, আমাদের আজকের লাস্ট টপিক। যেটা আমি আজকে বলছি আমি আজকে কঠিন কিছু পড়াবো না। ঠিক আছে, আমাদের আজকে লাস্ট টপিক, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, রিটেন ভাইবা সব জায়গাতে লাগবে। ইভেন তুমি যখন ডাক্তার হিসেবে প্র্যাকটিস করবে তখন এটা লাগবে, মাইক্রোস্কোপিক ফিচার। ঠিক আছে, এই 10টা পয়েন্ট পড়লেই তোমাদের ছুটি, 10 মিনিট টাইম লাগবে আমাদের। আচ্ছা, এখন এই যে 10টা পয়েন্টে আমরা কথা বলছি, যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার, এই মাইক্রোস্কোপিক 10টা ফিচারকে আমি একসাথে যদি বলতে চাই, তাহলে আমি আমি একটা টার্মিনোলজি ইউজ করবো, যেটাকে আমি বলবো হচ্ছে অ্যানাপ্লাসিয়া। মাইক্রোস্কোপিক ফিচার ম্যালিগন্যান্ট কেসে আমি যদি একসাথে বলতে চাই যে এখানে 10টা ফিচার ম্যালিগন্যান্টের জন্য পজিটিভ, তাহলে আমি তাকে নাম দেবো কি, অ্যানাপ্লাসিয়া। নাও হোয়াট ডু উই মিন বাই অ্যানাপ্লাসিয়া? আরেকটা পেজ, আমরা অ্যানাপ্লাসিয়ার ডিটেলস সম্পর্কে পড়াশোনা করব। অ্যানাপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়ার ডেফিনেশন যদি আমরা বলতে চাই, তাহলে এটাকে বলা হয় হচ্ছে কি, ভাই আমার একটা ল্যাক কোশ্চেন ছিল। অফ, হ্যাঁ বলো। ইনভেশন আর মেটাস্টেসিসের মধ্যে ডিফারেন্স কি? ওকে, ইনভেশন এন্ড মেটাস্টেসিসের মধ্যে ডিফারেন্স। ইনভেশন মানে হচ্ছে এই লোকালি সে কি করতেছে, লোকালি কোনো কন্টিনিউটি ছাড়া সে এখানকার সেলগুলোকে এফেক্ট করতেছে। বাট মেটাস্টেসিস মানে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা সেন্ট্রাল সার্কুলেশন অথবা লিমফ্যাটিক চ্যানেলের মাধ্যমে অনেক দূরে গিয়ে কোনো একটা অর্গানকে এফেক্ট করে। সো এখানে ইনভেশন যখন হচ্ছিল সে কিন্তু দূরের কোনো অর্গানকে এফেক্ট করে নাই, এর আশেপাশের সেলগুলোকে এফেক্ট করতেছে। বাট মেটাস্টেসিস মানে অবশ্যই, যেমন এখানে মেটাস্টেসিস হয়েছিল
স্টমাকের ক্যান্সারটা ব্রেইনকে এফেক্ট করছে, দিস ইজ মেটাস্টেসিস। বোঝা গেছে? যে কোশ্চেন করছিল বোঝা গেছে নাকি আবার অন্যভাবে বলবো? জি ভাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম? অ্যানাপ্লাসিয়া সম্পর্কে বলতেছিলাম। তো অ্যানাপ্লাসিয়ার ডেফিনিশন রবিনসন দেয়া আছে এইভাবে যে ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। এই তো পড়লাম আরেকটা মুশকিলে যে এখন আবার ডিফারেন্সিয়েশন মানে কি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন না বুঝলে তো অ্যানাপ্লাসিয়া বুঝতে পারতেছি না। ডিফারেন্সিয়েশন এই কথাটা মানে হচ্ছে অ্যাবনর্মাল যে সেলগুলো আছে, অ্যাবনর্মাল সেলগুলা তারা কতখানি নর্মাল সেলের মতন দেখতে। মানে হচ্ছে আমার বডিতে ক্যান্সার তৈরি হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, বাট আমি কি দেখলাম যে আমার বডিতে যে জায়গাতে ক্যান্সার তৈরি হচ্ছে সেই জায়গার অনলি সেই জায়গার আমাদের ক্যান্সার যেখানে তৈরি হচ্ছে সেখানকার 98% সেলগুলো দেখতে নর্মাল সেলের মতো, ঠিক আছে। বাকি যে 2% আছে, এই 2% হচ্ছে অ্যাবনর্মাল সেল, 2% হচ্ছে আমার অন্যরকম সেল, বাট বাকি 98% সেল যেটা আছে এটা নর্মাল সেলের সাথে মিলে। এই যে 98% সেল নর্মাল সেলের সাথে মিলতেছে, তাদের দেখতে, আকার আকৃতি, কাজকর্ম, এই ঘটনাটাকে আমি বলতেছি কি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। কিন্তু আমি ডেফিনেশনে বললাম কি ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। তার মানে ডিফারেন্সিয়েশন মানে নর্মাল সেলের মতন আছে সে, কিন্তু এটা ল্যাক হয়ে গেছে, সে আর নর্মাল সেলের মতন নাই। 98% সেল কি হয়ে গেছে? ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, তার ডিফারেন্সিয়েশনটা ল্যাক হয়ে গেছে। তখন সেই কন্ডিশনটাকে আমি কি বলবো? অ্যানাপ্লাসিয়া, অর্থাৎ 98% সেল অ্যাবনর্মাল হয়ে গেছে। তাহলে অ্যানাপ্লাসিয়া বলতে আমি বুঝাচ্ছি ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে নর্মাল সেলটা ল্যাক হয়ে গেছে, নর্মাল সেল আর নাই, সব অ্যাবনর্মাল হয়ে গেছে, দ্যাট উই কল অ্যানাপ্লাসিয়া, ঠিক আছে। তাহলে অ্যানাপ্লাসিয়া হচ্ছে হলমার্ক অফ ম্যালিগন্যান্ট কন্ডিশন। অ্যানাপ্লাসিয়া ইজ দ্য হলমার্ক অফ ম্যালিগন্যান্ট কন্ডিশন। এখন এই যে অ্যানাপ্লাসিয়া আমরা যেটা বললাম, অ্যানাপ্লাসিয়া বলতে অ্যাকচুয়ালি সেলের কোন কোন কন্ডিশনকে আমি বুঝবো। এই যে বলতেছি সেল এরকম নাই ওরকম নাই, এগুলো বলতে অ্যাকচুয়ালি আমি কি কি জিনিসকে বোঝাচ্ছি। এখন আমরা পড়বো হচ্ছে সেই অ্যানাপ্লাসিয়ার ক্যারেক্টারিস্টিক্স। অ্যানাপ্লাসিয়ার ক্যারেক্টারিস্টিক্স যখন আমরা পড়বো, আমি তোমাদের এটা বলে দেই, সেটা হচ্ছে অ্যানাপ্লাসিয়ার ক্যারেক্টারিস্টিক্স তোমাদের রবিনসে দেয়া আছে মাত্র 4 থেকে 5টা। তোমাদের যে বিভিন্ন ছোট বই টই আছে সেখানেও 4 থেকে 5টার মতনই দেয়া আছে, বাট আমরা মোটামুটি 10টার মতন ক্যারেক্টারিস্টিক্স এখানে পড়বো, ঠিক আছে। আমি এটা আগে থেকে বলে দিলাম। সো ভালো হবে যদি তুমি একটু নোট নাও। 1 নম্বর কথা হচ্ছে লস অফ পোলারিটি। লস অফ পোলারিটি, লস অফ পোলারিটি বলতে আমরা কি বুঝতেছি, ঠিক আছে। লস অফ নরমালি আমাদের থাকে হচ্ছে বেজাল পোলারিটি, বেজাল পোলারিটি, ঠিক আছে। এখন এই বেজাল পোলারিটি বোঝার জন্য আমাদের যাইতে হবে কোথায়? আমাদের যাইতে হবে হিস্টোলজিতে। আমি একটা ছবি আঁকাই, দেখো এই ছবিটা তোমাদের মনে থাকার কথা, অনেকবার দেখছো হয়তো এই ছবিটা। এই টাইপের ছবি কি হিস্টোলজিতে অনেক দেখছো? একটু বলো তোমাকে, দেখি রেসপন্স নাই কেন। এই টাইপের ছবি অনেক দেখছো কিনা? দেখছি ভাই। ওকে, দেখছি ভাই, যে বলছো দেখছি ভাই তাকে ধন্যবাদ। এই টাইপের ছবি আমরা দেখছি। এই টাইপের ছবি যদি আমরা দেখে থাকি, মনোযোগ দিয়ে বুঝো, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো তো নিউক্লিয়াস যেগুলো আছে, এই নিউক্লিয়াস গুলা কি? এটা হচ্ছে আমার বেজ লাইন। নিউক্লিয়াস গুলাকে একটু বেজ লাইনের দিকে ঝুঁকে আছে না? যদি আমার ছবি এখনো বিশ্বাস না হয়, আজকে আবার হিস্টোলজির বই খুলবে দেখবা যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস গুলো কোথায় দিছে। দেখবা কি যে সমস্ত নিউক্লিয়াস গুলো একটু বেজ লাইনের দিকে দেয়, নিচের দিকে দেয়। এই যে নিউক্লিয়াসটা নরমালি আমাদের বেজ লাইনের নিচের দিকে থাকবে, নিচের দিকে ঝুঁকে থাকবে, এই কন্ডিশনটাকে আমরা বলে হচ্ছে বেজাল পোলারিটি। বেসিক হিস্টোলজির পড়াইতেছে এখন, ঠিক আছে, আমি আর প্যাথোলজিস্ট না। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে বেজাল পোলারিটি। যদি আমাদের কন্ডিশনটা হয় হচ্ছে বিনাইন, তাহলে বেজাল পোলারিটি যেটা থাকে, বেজাল পোলারিটি ইনট্যাক্ট থাকবে। বাট যদি আমাদের কন্ডিশনটা ম্যালিগন্যান্ট হয়ে যায়, তাহলে বেজাল পোলারিটি লস্ট হয়ে যাবে। বেজাল পোলারিটি লস্ট মানে আমাদের নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াস এখানে থাকার কথা, নিউক্লিয়াস চলে গেছে এই জায়গাতে, নিউক্লিয়াস চলে গেছে এই জায়গাতে, নিউক্লিয়াস চলে গেছে এই জায়গাতে। সো এটাকে বলা হচ্ছে কি বেজাল পোলারিটি, 1 নাম্বার কন্ডিশন। তাহলে বেজাল পোলারিটি আমরা বুঝলাম, এটাকে হচ্ছে লস অফ পোলারিটি আমরা বলি হেডিংটা। 2 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার যেটাকে আমরা বলি হচ্ছে কি, আমরা বলি হচ্ছে প্লিওমরফিজম। প্লিওমরফিজম, ঠিক আছে। আচ্ছা, প্লিওমরফিজম এই টার্মিনোলজিটা জুবায়ের মনে রাখো, অনেক পছন্দের একটা টার্মিনোলজি, সামনেই তোমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, ইভেন সমস্ত টিচারের প্লিওমরফিজম ওয়ার্ডটা অনেক পছন্দ। প্লিওমরফিজম ওয়ার্ডের মানে কি? প্লিওমরফিজম ওয়ার্ডের মানে হচ্ছে এক একটা সেল এক এক রকম হবে। এই জায়গাতে আমরা নর্মাল সেল দেখছি, এখানে নর্মাল সেল দেখছি, এই জায়গাতে কি হয়ে যাবে? একটা সেল হয়ে যাবে এরকম, আরেকটা হবে এরকম, আরেকটা হবে এইরকম, আরেকটা হবে এইরকম, আরেকটা হবে এইরকম, আরেকটা হবে এইরকম, ঠিক আছে। এক একটা সেলের সাইজ, শেপ, যখন একজন আরেকজনের সাথে কোনো রকম মিল থাকবে না,
তখন সেটাকে আমি বলি হচ্ছে সেই কন্ডিশনটাকে বলেছে প্লিওমরফিজম। প্লিওমরফিজম যদি প্রেজেন্ট থাকে সেলে তাহলে সেটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে বিনাইন কন্ডিশন। এখন এই জিনিসটাকে আমি বলি হচ্ছে জোকার। জোকার কেন জোকার বলি? বিকজ তুমি যদি জোকার একটু মনে রাখো তাহলে আমরা দেখবো কি জোকারের নাকের উপর একটু এখানে লাগানো, এখানে হলুদ রং, এখানে লাল রং, এখানে নীল রং, এখানে সবুজ রং। তো সেলের কন্ডিশন যখন জোকারের মতন হবে তখন সেই কন্ডিশনটাকে আমি কি বলবো? প্লিওমরফিজম। দুইটা আমাদের পড়া শেষ, আর 8টা বাকি আছে। 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টকে আমরা বলি হচ্ছে কি নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও। নিউক্লিয়াস ইস টু সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ইস টু সাইটোপ্লাজম নরমালি থাকে কত? 1:4। ঠিক আছে, এটা মনে হয় একটা সেল, এটা হচ্ছে আমার একটা সেল। এই সেলের মধ্যে আমাদের এইটুকু নিউক্লিয়াস থাকে, তাই না? এইটুকু নিউক্লিয়াস থাকে, তাহলে এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস ইস টু সাইটোপ্লাজমের রেশিও। তো নিউক্লিয়াস ইস টু সাইটোপ্লাজমের রেশিও যদি এইরকমই থাকে অথবা এটার কাছাকাছি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে বিনাইন কন্ডিশন। বাট এটা যদি অল্টার হয়ে যায়, অল্টার হয়ে যায় মানে মনে করো 4:1 হয়ে গেল, তখন কি হয়ে গেল? তখন নিউক্লিয়াস যেটা আছে নিউক্লিয়াস হয়ে গেছে এত বড়। ঠিক আছে, এত বড় হয়ে গেছে। বা এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল মনে করো যে 2:1। তার মানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও নর্মাল যেটা আছে সেটা যদি অল্টার্ড হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি? ম্যালিগন্যান্ট কন্ডিশন। আর যদি অল্টার্ড না হয়, সেম থাকে বা সামান্য একটু চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের বিনাইন কন্ডিশন। 3টা আমাদের পড়া শেষ, 3টা ক্যারেক্টারিস্টিক পড়া শেষ। 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে? 4 নাম্বারে আমরা বলেছি অ্যানাইসো নিউক্লিওসিস। অ্যানাইসো নিউক্লিওসিস এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যান আইসো নিউক্লিওসিস। ঠিক আছে, অ্যান মানে অ্যাবসেন্ট, অ্যান মানে নাই, আইসো মানে সমান, নিউক্লিওসিস মানে নিউক্লিয়াসের অবস্থান বা নিউক্লিয়াসের যে সাইজটা আছে। তার মানে নিউক্লিয়াসের সাইজ যতটুকু থাকার কথা সেই সাইজটা আর কি নাই, সেই সাইজটা সমান নাই। এই কন্ডিশনটাকে আমি বলি হচ্ছে অ্যানাইসো নিউক্লিওসিস। অ্যানাইসো নিউক্লিওসিস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা আমার কোন কন্ডিশন হবে? অবভিয়াসলি ম্যালিগন্যান্ট হবে, কারণ নিউক্লিয়াস আর তার শেপে নাই। তাহলে কি হয়ে গেছে এখানে? অ্যানাইসো নিউক্লিওসিস। এই টার্মিনোলজি গুলো যদি ভাইবা বোর্ডে মুখ দিয়ে বের করতে পারো তাহলে টিচার যে কি পরিমাণ খুশি হবে। ঠিক আছে, তোমার একজন ব্যাচমেট বলবো যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম অল্টার হয়ে গেছে, তুমি বলবো যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম অল্টার্ড হয়ে গেছে, এখানে আমরা অ্যানাইসো নিউক্লিওসিস পাচ্ছি। এই জিনিসগুলো বা এই টার্মিনোলজি গুলো তোমার অনেক 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 ক্রেডিট অ্যাড করবে। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বার হচ্ছে হাইপার ক্রোমাটিজম। হাইপার ক্রোমাটিজম। হাইপার মানে হচ্ছে বেশি, ক্রোমা মানে হচ্ছে রং। তার মানে আমাদের যে সেল আছে, তুমি একটা জিনিস চিন্তা করো, যে সেল ছিল আগে হচ্ছে এরকম, নিউক্লিয়াস ছিল এতটুকু, এরপরে নিউক্লিয়াসের পরিমাণটা এরকম বেড়ে গেছে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে, তারা থেকে কালার অ্যাড করে না। তাহলে যদি নিউক্লিয়াসটা এত বড় হয়ে যায়, ক্রোমোজোমের পরিমাণ বাড়ছে, তার মানে কি নর্মালি যে কালারটা ছিল সেই কালারটা কি হয়ে যাবে? হাইপার ক্রোমাটিজম হয়ে যাবে। ঠিক আছে, হাইপার ক্রোমাটিজম হয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে আমার 5 নম্বর পয়েন্ট, যে হাইপার ক্রোমাটিজম। হাইপার ক্রোমাটিজম যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা হবে হচ্ছে ম্যালিগন্যান্ট। হাইপার ক্রোমাটিজম যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে বিনাইন কন্ডিশন। ঠিক আছে, পড়তে পড়তে মনে হয় বোর হয়ে গেছো, তাহলে আমরা একটা কুইজ সলভ করে আসি। ঠিক আছে, আমি অডিও ক্লিপসে কোনো অ্যান্সার নিব না কুইজটার, আমি হচ্ছে চ্যাট বক্সে অ্যান্সার নিব। আমি দেখবো যে কে কে ঠিক অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, একটাই কুইজ, আর আরো 2-3টা কুইজ আছে, সেগুলো হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ঠিক আছে, আজকে লেকচার উপরে। সো আমার একটা কুইজ লেখা আছে, কুইজ 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 কোথায়? একটা কুইজ তোমাদেরকে দিই, এই কুইজটা সলভ করো, চ্যাট বক্সে অ্যান্সার নিব, কিন্তু দেখি কে কে পারো। কার্সিনোমা অ্যারাইজিং ফ্রম গ্ল্যান্ডস, সেখান থেকে আমরা কি বলি? এটাকে লিখছে রেডমি। রেডমির নাম কি? নাম জানি না। রিয়া লিখছে অ্যাডিনোকার্সিনোমা, ইয়াসির লিখছে অ্যাডিনোকার্সিনোমা, রেডমির নাম কি জানি না। আচ্ছা, এখানে FFTF লিখছে একজন, ফারিয়া বিনতে। সি ওয়াও, তোমরা তো সবাই পারছো। সুজন লিখছে অ্যাডিনোকার্সিনোমা, জোবায়ের লিখছে অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, আচ্ছা এই রেডমির নাম কি? রেডমির নাম চেঞ্জ করো, কিন্তু নাম বুঝতে পারতেছেন এখানে। রেডমি কে ঢুকছো ভাই? আমি এমনিতে মানুষজন কম চিনি, আমার থেকে পরিচয় লুকানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, সমস্যা নেই, পারছো তোমরা। আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে ক্লাসটা ইফেক্টিভ হচ্ছে, তোমরা মোটামুটি জিনিসগুলো ধরতে পারতেছো। তাহলে আমি বাকি 5টা পড়ায় শেষ করে দিই, আর বেশিক্ষণ তোমাদেরকে আমি রাখবো না। আচ্ছা, 5 নম্বর আমরা পড়ছি হাইপার ক্রোমাটিজম। এবার হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জ। ঠিক আছে, নিউক্লিওলাই চেঞ্জ। এটা হ্যাঁ, নিউক্লিওলাই চেঞ্জ মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে সেটাকে আমরা বলছি নিউক্লিওলাই চেঞ্জ। নিউক্লিওলাই চেঞ্জ এটা কি হবে? নিউক্লিওলাই সাইজটা অনেক বড় হয়ে যাবে। নিউক্লিওলাই সাইজটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে এটা হবে আমার ম্যালিগন্যান্ট কন্ডিশন। সাইজটা ছোট থাকলে বা নরমাল থাকলে সেটা হচ্ছে আমার বিনাইন কন্ডিশন। 7 নাম্বার পয়েন্ট কোনটা? 7 নাম্বার পয়েন্ট হচ্ছে মাইটোটিক ফিগার। মাইটোটিক ফিগার
মাইটোটিক ফিগার মানে কি? মাইটোটিক ফিগার মানে হচ্ছে এই যে মাইটোটিক ডিভিশনটা হচ্ছে, এই ডিভিশনটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, ঠিক আছে? যদি এটা বিনাইন হয় তাহলে নর্মাল কন্ডিশন থাকবে, নর্মাল ডিভিশন চলবে। বাট যদি এটা বিনাইন, যদি এটা ম্যালিগন্যান্ট হয় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাটোপিক, অ্যাটোপিক, অ্যাবনর্মাল অর বিজায়ার, ঠিক আছে? যদি কি হয় ম্যালিগন্যান্ট কন্ডিশনে, তাহলে মাইটোটিক ফিগার যেটা থাকে সেটা আমি হবে অ্যাটোপিক অথবা অ্যাবনর্মাল অথবা বিজায়ার, তিনটার মানে একই বোঝায়, ঠিক আছে? গেল। এইবার আমি আসলে 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট যেটাকে বলা হচ্ছে টিউমার জায়ান্ট সেল, টিউমার জায়ান্ট সেল। তোমরা যদি ইনফ্লামেশন পড়ে আসো তাহলে সেই ক্ষেত্রে জায়ান্ট সেলের ডেফিনিশনটা তোমাদের মুখস্থ থাকার কথা। সেখানে সোজা কথায় বলতে গেলে যদি এটা বিনাইন কন্ডিশন হয়, বিনাইন কন্ডিশনে টিউমার জায়ান্ট সেল অ্যাবসেন্ট থাকবে। যদি এটা ম্যালিগন্যান্ট কন্ডিশন হয় তাহলে টিউমার জায়ান্ট সেল প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? টিউমার জায়ান্ট সেল, যেহেতু এটা হচ্ছে ইনফ্লামেশনে পড়া জায়ান্ট সেল, আমি এখানে ডিটেলসে গেলাম না, যেহেতু তোমরা অলরেডি ইনফ্লামেশনের ক্লাস করে আসছো। এটা এতটুকু বলে রাখি, জায়ান্ট সেলের ডেফিনেশন, আইটেম কার্ড, টার্ম, প্রফে মাস্ট জিজ্ঞাসা করবে, জায়ান্ট সেলের শর্ট নোট আসবে, জায়ান্ট সেলের প্যাথোজেনিসিস আসবে, ঠিক আছে? প্রফে আমাদের সময় আসছিল। আচ্ছা 9 নম্বরে আসি। 9 নম্বরটা হচ্ছে এইখানে একটা কথা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে মিউসিনের রেশিও। হ্যাঁ, এটাকে কিভাবে বলে? সাইটোপ্লাজম, এখানে একটু বোঝার বিষয় আছে। সাইটোপ্লাজম ইনক্রিজড মিউসিন, ঠিক আছে? সেটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশন হয়, তাহলে ম্যালিগন্যান্ট কন্ডিশন হইলে সেলের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমে মিউসিনের পরিমাণটা অনেক বেশি থাকে, মানে বেশি বাড়তে থাকে আর কি। মিউসিনের পরিমাণ যখন অনেক বেশি বাড়তে থাকে তখন নর্মালি সেলগুলো কি পিঙ্ক কালারের হয় না? নর্মালি সেলগুলো পিঙ্ক কালারের হয়। বাট যখন মিউসিনের পরিমাণ বাড়তে থাকে তখন মিউসিনকে কি করে? নর্মাল সেলগুলোকে অকুপাই করে ফেলে। নর্মাল সেল যখন অকুপাই করে ফেলে তখন এই পিঙ্ক কালারের যে পরিমাণটা আছে, পিঙ্ক কালারের পরিমাণটা এরকম লেস হয়ে যায়। এবং সেলকে যখন আমি মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে যাই, মাইক্রোস্কোপের আন্ডারে তখন আমার মনে হয় কি সেলটা ফেডেড হয়ে গেছে। নর্মাল সেল আমি যখন স্ট্রেনিং করে পিঙ্ক কালার দেখি, বাট যখন এই ম্যালিগন্যান্ট কন্ডিশন হয়ে যায় সেখানে মিউসিনের পরিমাণ বেড়ে যায়, এবং মিউসিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে পিঙ্ক কালারটা আস্তে 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 কমতে থাকে। সো আমরা এটাকে বলে হচ্ছে সাইটোপ্লাজম ইনক্রিজড মিউসিন। যদি পাই তাহলে সেটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, যদি না পাই তাহলে সেটা হবে কি? সেটা হচ্ছে বিনাইন কন্ডিশন। এবার আসি আমাদের লাস্ট নাম্বার। লাস্ট নাম্বারটা আমি এটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষা হলে বলতে বলবো না, এটা আমি জাস্ট তোমাদের জানার জন্য বলতেছি, বিকজ লাস্ট যে টেকনিকটা আছে এটা আসলে আমাদের মাইক্রোস্কোপের টেকনিক না, এটা হচ্ছে আমাদের মলিকুলার মেথডস, মানে জেনেটিক লেভেলের পড়ালেখা। এটাকে বলা হচ্ছে ডিএনএ অ্যানোপ্লয়েডি, ডিএনএ অ্যানোপ্লয়েডি, ঠিক আছে? ডিএনএ অ্যানোপ্লয়েডি প্রেজেন্ট থাকে ম্যালিগন্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে? ডিএনএ অ্যানোপ্লয়েডি মানে কি? এটার জন্য আমাদের বুঝতে হবে ডিএনএ ডিপ্লয়েডি কি জিনিস, ডিপ্লয়েডি, ঠিক আছে? আমরা কি জানি? আমরা জানি যে আমাদের যে জিনস গুলো থাকে বা ক্রোমোজোমস থাকে তারা পেয়ার অবস্থায় থাকে, তাই না? পেয়ার অবস্থায় থাকে। এই যে জিনস বা ক্রোমোজোম গুলো পেয়ার অবস্থায় থাকে এটাকে আমরা বলেছি ডিপ্লয়েডি। বাট কোনো কারণে মনে করো যে এটা হচ্ছে একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, কোনো কারণে কি হইলো? এই সমস্ত পেয়ারের সাথে একটা এক্সট্রা কপি জিন চলে আসছে। তাহলে এই যে এক্সট্রা কপি জিন চলে আসলো, এই এক্সট্রা কপির এই জিন কপিটাকে বলা হয় হচ্ছে কি ডিএনএ অ্যানোপ্লয়েডি। তার মানে যদি মলিকুলার লেভেলসে আমি ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখতে চাই, তাহলে ম্যালিগন্যান্ট যে কন্ডিশনস গুলো আছে সেই জায়গাতে আমরা কি পাইতে পারি? ডিএনএ অ্যানোপ্লয়েডি পাইতে পারি। নর্মাল কন্ডিশন কি? নর্মাল কন্ডিশন হচ্ছে ডিএনএ ডিপ্লয়েড। তাহলে দেখো নর্মালি তোমরা যখন ওই বই পুস্তক পড়বা, বিনাইন এবং ম্যালিগন্যান্ট কন্ডিশনের ডিফারেন্স ম্যাক্সিমাম 7 থেকে 8টা পয়েন্ট করে দেয়া আছে। বাট আমি তোমাদের অলরেডি কতগুলো পড়াইছি? এখানে হচ্ছে 5টা পয়েন্ট পড়াইছি। কম্প্রেশন ইনভার্সন এখানে হচ্ছে 6-7টা পয়েন্ট আছে, দেন এখানে আছে হচ্ছে আরো 10টা, টোটাল 17টা পয়েন্ট তোমাদেরকে আমি পড়াই দিছি। এখন আমাদের লেকচার মোটামুটি এখানে শেষ। আমি একজনের কাছ থেকে একটু বিনাইন এবং ম্যালিগন্যান্ট কন্ডিশনের ডিফারেন্সটা শুনতে চাচ্ছি, আমি হেল্প করব, তুমি এখানে দেখে দেখে বলো। 1 নাম্বার থেকে শুরু করবা, এই লাস্ট 10 বা 17 নম্বর গিয়ে শেষ করবা, ঠিক আছে? যত ফাস্ট বলবো বলে আমাদের আজকে ক্লাস শেষ মোটামুটি। এটা রিটেনের কোশ্চেন, ভাইবার কোশ্চেন, সো মানে যে একটু সাহস করে আগে আসবা তার জন্য এটা খুবই বেনিফিট। দেখি কে আসে। কেউ আসতে চায় না, তাহলে আমি ধরবো একজনকে। এই জুবাইর আছো? জুবাইর বলতে পারবা? জুবাইর বলো। জি ভাইয়া। বলো। ভাই শুরু থেকে বলবো? হ্যাঁ তুমি বলবা, বাকিরা একটু মিলাবা, ঠিক আছে? ও যদি কোনো জায়গাতে ভুল করে সেটা তোমরা চ্যাট বক্সে লিখে ফেলবা যে এই জায়গাতে এটা ওরকম হবে। হ্যাঁ বলো, শুরু থেকে বলো। রেট অফ গ্রোথ থেকে বলা শুরু করো, বিনাইন এবং ম্যালিগন্যান্ট ডিফারেন্স। মিলে প্রথম হচ্ছে রেট অফ গ্রোথ, মানে এখানে হচ্ছে গ্রোথটা মেবি অ্যাবনর্মাল থাকবে, মানে ডাবলিং Okay. টাইমিং, মানে ডাবলিং টাইমিং হচ্ছে ভাই ওই যে একটা থেকে, মানে এই যে প্রথমে হচ্ছে কি বলবো ভাইয়া, নাম্বারটা ইনক্রিজ করবে। ম্যালিগন্যান্ট যদি হয়, ম্যালিগন্যান্ট টিউমার হইলে ডাবলিং টাইমটা অনেক কম হবে, বিনাইন হলে ডাবলিং টাইম বেশি হবে। ওকে ডান, জি। বলে ফেলছো। এবার ক্লিনিক্যাল ফিচার বলো।
আর ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে ভাইয়া 2 নম্বরটা। আর হ্যাঁ, সিম্পটোমেটিক অ্যাসিম্পটোমেটিক ক্লিনিক্যাল ফিচার, সিম্পটোমেটিক আর অ্যাসিম্পটোমেটিক। সিম্পটোমেটিক হচ্ছে ভাইয়া এটা হচ্ছে মানে ম্যালিগন্যান্ট, হ্যাঁ আর যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট হচ্ছে অ্যাবনরমাল অ্যাসিমেট্রিক্যাল থাকবে। আর এটা অ্যাসিমেট্রিক্যাল। হচ্ছে ওকে, হ্যাঁ, আর এটা হচ্ছে সিমেট্রিক্যাল থাকবে। আর আচ্ছা মোবিলিটি, আর কনসিস্টেন্সি। মোবিলিটি হচ্ছে এই যে যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট সেটা মুভ করবে না, আর ওকে, কনসিস্টেন্ট থাকবে। আর যেটা হচ্ছে ভাইয়া এই যে বিনিং থাকবে সেটা হচ্ছে ভাইয়া মুভ করবে। ওই যে আপনি যেটা বললেন যে অনেক সময় বাচ্চা হচ্ছে খেলে এটা নিয়ে চড়াচড়া করে। মোবাইল আর ইন অল ডিরেকশন, এই কথাটাকে আমরা এইভাবে বলি। আচ্ছা, মোবাইল ইন অল ডিরেকশন। তারপর হচ্ছে ভাইয়া Okay. গ্রস ফিচার। গ্রস ফিচার বলো। গ্রস ফিচার হচ্ছে ভাইয়া ম্যালিগন্যান্টটা হচ্ছে ভাইয়া অ্যাসিমেট্রিক্যাল আর বেনাইনটা হচ্ছে সিমেট্রিক্যাল। জি ঠিক আছে, সে কোনো রুল ফলো করবে না, ম্যালিগন্যান্ট যেটা আছে। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে 4 নাম্বারটা বলো। আচ্ছা, মাইক্রোস্কোপিক ফিচার পরে বলো, তুমি 5 নাম্বারটা আগে বলো। ঠিক আছে, স্প্রেড অফ টিউমারটা বলো। হ্যাঁ, সাইটোপ্লাজম ইনক্রিজ টাইম বলবো, সমস্যা নেই। স্প্রেড অফ টিউমার হচ্ছে ভাইয়া একটা হচ্ছে লোকাল ইনভেশন, আর একটা হচ্ছে ভাইয়া কি বললেন, মেটাস্টাসিস। মেটাস্টাসিস। এই দুটো যদি প্রেজেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, দুটো যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে বিনাইন টিউমার। ঠিক আছে, ওকে। কম্প্রেশন এবং ইনভেশন কার ক্ষেত্রে কোনটা? কম্প্রেশন হচ্ছে ভাইয়া যেটা ম্যালিগন্যান্ট থাকবে সেটা হচ্ছে যে তার যে পাশে যে সেলগুলো থাকবে ওগুলোকে এফেক্ট করবে, মানে এগুলো যে এটা যে ম্যাটেরিয়ালস থাকবে সেটা হচ্ছে। কম্প্রেশন হচ্ছে বিনাইন টিউমারের ক্ষেত্রে, ইনভেশন হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে। জি ভাইয়া। ওকে, এবার তুমি চলে আসো হচ্ছে কোথায়, আমাদের এই 10টাতে। খুব ফাস্ট বলে ফেলবা। অ্যানাপ্লাসিয়াতে চলে আসো, এই 10টা এক থেকে শুরু করো, লস অফ পোলারিটি থেকে। লস অফ পোলারিটি, আর হচ্ছে ভাইয়া আর হচ্ছে সেকেন্ডটা ভাইয়া লস অফ পোলারিটি হচ্ছে আমাদের নরমাল মানে ওই যে নিউক্লিয়াসটা হচ্ছে ভাইয়া যে বেস, নিউক্লিয়াসটা হচ্ছে বেসের দিকে থাকে। হ্যাঁ, বেসের দিকে থাকে। ওকে। আর আর এটা হচ্ছে বেসের দিকে থাকবে না। আর হচ্ছে ভাইয়া সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্লিওমরফিজম। প্লিওমরফিজম হচ্ছে ভাইয়া ওই যে সেলের সাইজ, সেলের সাইজ এক এক রকম হয়ে যাবে, এক এক রকম থাকবে, যেটা আপনি জোকারের এক্সাম্পল দিলেন। আর আর সেটা হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও। নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও হচ্ছে যেটা হচ্ছে বিনাইন সেটা হচ্ছে 1:4, আর যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট সেটা হচ্ছে 4:1, মানে অল্টারড হয়ে যাবে। অল্টার হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত জুবায়েরকে ধন্যবাদ। এবার হচ্ছে আমরা একটু শুনবো নকিব ইমতিয়াজ থেকে। নকিব ইমতিয়াজ, বাকি 6টা বলে ফেলো ভাইয়া ঝটপট, তারপর আমি হচ্ছে একটু মিউসিনেরটা রিক্যাপ করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 4 নাম্বার থেকে বলবো, অ্যানাইসো নিউক্লিওসিস থেকে। অ্যানাইসো নিউক্লিয়াসের ক্ষেত্রে ভাই নিউক্লিয়াসের পরিমাণটা বেড়ে যাবে আর সাইটোপ্লাজমের পরিমাণটা কমে যাবে। ওকে, অ্যানাইসো নিউক্লিওসিস। অ্যান মানে হচ্ছে নাই, আইসো মানে সমান, নিউক্লিওসিস মানে নিউক্লিয়াসের সাইজটা, নিউক্লিয়াসের সাইজটা আর আগের মতন সমান নাই। ডান। এরপর হচ্ছে হাইপারক্রোমাটিজম, এটা বলো। এই ক্ষেত্রে ভাই হাইপারক্রোমাটিজম মানে রংটা একটু পরিবর্তন, রঙের পরিমাণটা অনেক পরিমাণ বেশি যাবে। হাইপার মানে বেশি, ক্রোমা মানে রং। তো যে নরমাল সেলের যে কালারটা থাকে, কালারের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। ফাইন। 6 নম্বরে বললো নিউক্লিওলার চেঞ্জ। নিউক্লিওলাই মনে হয় বলছিলেন ভাই। হ্যাঁ, নিউক্লিওলাই চেঞ্জ। হ্যাঁ, নিউক্লিওলাই বা নিউক্লিওলার। নিউক্লিওলাইট চেঞ্জটা ভাই বেড়ে যাবে, এক্ষেত্রে ভাই সাইটোপ্লাজম দেখা যাবে। ওকে, তারপরে মাইটোটিক ফিগার কেমন হবে? মাইটোটিক ফিগারটা ভাই অ্যাবনরমাল হয়ে যাবে। অ্যাবনরমাল, অ্যাটোপিক বা বিজায়ার হবে যদি এটা ম্যালিগন্যান্ট হয়, আর বিনাইন হলে নরমালি থাকবে, সমস্যা নেই। টিউমার জায়ান্ট সেল কার ক্ষেত্রে প্রেজেন্ট পাবো না? ম্যালিগন্যান্টের ক্ষেত্রে ভাই প্রেজেন্ট পাবো, আর বিনাইনের ক্ষেত্রে প্রেজেন্ট পাবো না। ওকে, সাইটোপ্লাজম ইনক্রিজড মিউসিন, এটা কার ক্ষেত্রে পারবে, ম্যালিগন্যান্ট না ইয়া? ভাই এই ক্ষেত্রে যে হ্যাজি ভাবটা হবে ম্যালিগন্যান্টের ক্ষেত্রে, আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে হবে সাইটোপ্লাজম। ওকে, আর বাগের নরমাল পিঙ্ক থাকবে বিনাইনের ক্ষেত্রে। বিনাইন নরমাল থাকবে। ডিএনএ অ্যানোপ্লয়েডি আমি কার ক্ষেত্রে পাবো? ডিএনএ অ্যানোপ্লয়েডি হইতেছে ভাই ম্যালিগন্যান্ট, আর ডিপ্লয়েডি হইতেছে বিনাইন। ওকে, ডিপ্লয়েডি বিনাইন না, ডিপ্লয়েডি হচ্ছে আমাদের নরমাল সেল কন্ডিশন। ঠিক আছে, নরমাল। হ্যাঁ, এখন একজন কোশ্চেন করছে যে সাইটোপ্লাজম 9 নম্বর পয়েন্ট যেটা আছে, সাইটোপ্লাজম ইনক্রিজ মিউসিন, এটা একটু আরেকবার রিক্যাপ করতে, তাহলে আমরা একটু রিক্যাপ করি। তাহলে এটা পিঙ্ক কালার। ওকে, এটা হচ্ছে আমার নরমাল সেল, এটা হচ্ছে নরমাল সেল। নরমাল সেল যখন হয়ে গেল, নরমাল সেলে কি থাকে, নরমাল সেলে এরকম পিঙ্ক কালার থাকে। কেন এখানে পিঙ্ক কালার থাকে? কারণ আমরা স্টেইন করি। ঠিক আছে, H&E স্টেইন, আর কি স্টেইন আছে, তো আমাদের নরমাল সেলগুলো পিঙ্ক কালার নেয়। এখন নরমাল সেলগুলো যখন পিঙ্ক কালার নিল, এটা আমার কি আছে, এটা হচ্ছে নরমাল সেল, আমরা বুঝছি নরমাল সেল। এটা এখানে কি হয়েছে, এখানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন শুরু হয়েছে। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন শুরু হওয়ার কারণে এই জায়গাতে মিউসিনের পরিমাণ বাড়া শুরু করছে। মিউসিন মনে করো যে এরকম হেজি কালার বা এরকম আকাশ একটা কালার। ঠিক আছে, মনে করো তো প্রথমে মিউসিন এতটুকু আছে, ম্যালিগন্যান্সের পরিমাণ বাড়তেছে,
ম্যালিগন্যান্সের পরিমাণ বাড়তেছে যখন, তখন এরকম মিউসিনের কালারটা বাড়তেছে। ঠিক আছে, এরকম মিউসিনের কালারটা বাড়তেছে। মিউসিনের কালারটা যখন এরকম বাড়তেছে তখন বাড়তে ছোট ছিল, এরকম বাড়তেছে যেহেতু ম্যালিগন্যান্সে বাড়তে এরকম হয়ে গেছে। যখন এরকম হয়ে গেছে তখন সেলটা দেখতে লাগবে এরকম। দেখো তুমি যদি একটু ডিপলি খেয়াল করো তাইলে এই যে সার্কেল বর্ডারটা আছে এটা পিঙ্কই আছে, কিন্তু পিঙ্কের মধ্যেও আমার কিসের কালারটা বেড়ে গেছে, আমার মিউসিনের কালারটা বেশি পাচ্ছি। মিউসিনের তুলনায় নর্মাল সেলের যে পিঙ্ক কালারটা এটা কম পাচ্ছি। এটাকে আমি বলতেছি হচ্ছে মিউসিন এনরিচড সাইটোপ্লাজম, যে মিউসিনের পরিমাণ বাড়ার কারণে সাইটোপ্লাজমের পিঙ্কিশ কালারটা কম হয়ে গেছে। বোঝা গেছে যে কোশ্চেন করছো চ্যাট বক্সে? নাকি বোঝা গেছে? জি ভাই, জি ভাই। ওকে, তাহলে মোটামুটি এটা হয়ে গেছে। এখন এখানে যে 10 জন আছে তাদের জন্য আমার একটা কাজ আছে। কাজ হচ্ছে এই যে 2 জন মিলায় জুবাইর আর হচ্ছে নকিব যে 17টা পয়েন্ট মিলায় বললো, এই 17টা পয়েন্ট এখনই একটু কষ্ট করে তোমরা খাতায় লিখে ফেলবা। প্রথমে দিব হচ্ছে ট্রেইট বাম সাইডে, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, এবং এই কাজটা করে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটু যে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স আছে, হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে আমাকে ছবি দিবে, আমি হচ্ছে কারেকশন করে দিব। আর তুমি যদি এখন খাতায় এটা লিখো তোমার পরীক্ষা ভাইবা থার্ড প্রফ এটাতে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর বিশ্বাস করো তুমি যদি এটা লিখতে পারো মানে বানাইতে পারো তাহলে তুমি কতখানি আগায় যাবে এটা বুঝতে পারতেছো না। আর আমি যে লেখালেখি করছি এই স্লাইডটা এখন তোমাদেরকে দিয়ে দিব, বাট আমার নিচে যে রবিনসের পুরো মার্কিং আছে, দেখো যে রবিনসের মার্কিং নিওপ্লাসিয়া চ্যাপ্টারে, এই মার্কিংটা আমি এখন তোমাদেরকে দিব না। এই মার্কিংটা আমি দিব হচ্ছে আমাদের যে 3 নাম্বার লেকচার আছে ইয়ার প্যাথোলজির 3 নাম্বার মানে ইয়ার কি বলে এটা নিওপ্লাসিয়ার 3 নাম্বার লেকচারে পরে আমি দিব। কারণ আমি যদি এখন এটা দেই মানে যতটুকু পড়ার দরকার ওইটুকু বাদ দিয়ে তোমরা উল্টাপাল্টা পড়ালেখা করবো যেটা তোমাদের দরকার নেই এবং মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, নিওপ্লাসিয়া অনেক টাফ, আগেই বলছি। সো আমি হচ্ছে এটা নিওপ্লাসিয়ার টোটাল লেকচার শেষ করার পরে রবিনসের পিডিএফ দিব, এই জন্যই নোট নিতে বলছি। এবং আমার যে লেখালেখি এটা শুধু আমি এখন তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন্স থাকলে করতে পারো, আর নাইলে আজকে এখানে শেষ। ছিল ভাইয়া। হ্যাঁ বলো ইয়াসির। হচ্ছে হেমাটোমা আর হচ্ছে কোরিওস্টোমাটা যদি একটু বলতেন। হ্যাঁ, হামারটোমা হচ্ছে আমাদের লাংসের মধ্যে কোনো কারণে কার্টিলেজ চলে আসছে। এখন এই যে লাংসের মধ্যে কার্টিলেজ চলে আসছে, এই কার্টিলেজটা আমাদের লাংসের জোনেই থাকার কথা, তার মানে তার লোকেশন ঠিক আছে, নর্মাল লোকেশন আছে। ঠিক আছে, কার্টিলেজের আমি মাইক্রোস্কোপিক্যালি দেখলাম কার্টিলেজের সেলের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি নেই, তার মানে সেলও ঠিক আছে, নর্মাল সেল, নর্মাল লোকেশন। বাট অ্যারেঞ্জমেন্ট তার থাকার কথা ছিল মিড লাইনে, সে চলে আসছে লাংসের মধ্যে, অ্যারেঞ্জমেন্টটা উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে কোনো কারণে যদি নর্মাল সেল, নর্মাল লোকেশন উইথ অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট হয় সেই ক্ষেত্রে এটাকে আমি বলবো হচ্ছে হামারটোমা, এই টাইপের যে কোনো কন্ডিশনকে। আবার অন্যদিকে প্যানক্রিয়াসের একটা সেল আমি পাইলাম হচ্ছে স্টমাকের মধ্যে। এই যে প্যানক্রিয়াসের সেলটা আছে, এই প্যানক্রিয়াসের সেলটা নর্মাল আছে, আমি মাইক্রোস্কোপের নিচে দেখলাম এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো অ্যাবনর্মালিটি নাই, কোনো ক্যান্সার নেই। এখানকার যে সেলটা আছে সেলের অ্যারেঞ্জমেন্টও ঠিক আছে, কিন্তু সেলটা থাকার কথা ছিল সরাসরি প্যানক্রিয়াসের মধ্যে, বাট সে প্যানক্রিয়াসের মধ্যে নাই। প্যানক্রিয়াস টোটালি আলাদা একটা অর্গান, সে প্যানক্রিয়াসের মধ্যে নাই, সে চলে গেছে আরেকটা অর্গান স্টমাকের মধ্যে। তাইলে নর্মাল সেল, নর্মাল অ্যারেঞ্জমেন্ট বাট অ্যাবনর্মাল লোকেশন, এই ঘটনা যদি ঘটে তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে কোরিওস্টোমা। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন হতে পারে এখানে যে ভাইয়া আপনি এই যে লাংসের ইয়ের মধ্যে কি বলে এটা লাংসের প্যারেনকাইমার মধ্যে যখন কার্টিলেজ আসলো এটাকে আপনি কেন অ্যাবনর্মাল লোকেশন বলতেছেন না? অ্যাবনর্মাল লোকেশন এই কারণে এটাকে বলা হচ্ছে না বিকজ যে কার্টিলেজটা আছে এখানে চলে আসছে সেই কার্টিলেজটা অ্যাকচুয়ালি কার পার্ট? ট্রাকিয়ার পার্ট। ট্রাকি অ্যাকচুয়ালি কার পার্ট? আমাদের লাংস বা রেসপিরেটরি সিস্টেমের পার্ট। তাহলে এটাতে অ্যাবনর্মাল লোকেশন বলা যাচ্ছে না, কারণ এটাতে এখানেই থাকার কথা ছিল, তার অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে এখানে চলে আসছে। বাট এই জায়গাতে প্যানক্রিয়াস তো টোটালি আলাদা একটা অর্গান, স্টমাক আলাদা একটা অর্গান, প্যানক্রিয়াসের সেল চলে আসছে স্টমাকের মধ্যে, তাহলে এটা তো আমাদের অ্যাবনর্মাল লোকেশন। বোঝা গেছে? জি ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো মনে হয় আর কারো কোনো কোশ্চেন্স নেই, তাহলে একটু কষ্ট করে এখনই লিখে ফেলো। কারণ তুমি যদি এখন এই পার্থক্যটা না লিখো তাহলে দেখবা যে আলটিমেটলি টোটাল তোমার যে ক্লাস করছো 1 ঘন্টা পুরোটাই ওয়েস্ট। ঠিক আছে, কারণ এটা ভুলে যাবা, কারণ আমি কিন্তু অলরেডি অনেক ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা মানে পড়তে গেলে বুঝবা কত ইনফরমেশন অলরেডি তোমাদের মাথায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরেও আমি নিওপ্লাসের 1/3 শেষ করতে পারি নাই, আরো 2টা লেকচার লাগবে, সমস্যা নাই, আমি তোমাদের গ্রুপে জানাই দিব। সো থ্যাংক ইউ অল এন্ড আসসালামু আলাইকুম।